আমাদের আজকের আলোচনা হলো কম্বিনেশন অফ সেলস, মানে কোষের সমবায়। কোষের অনেক রকম সমবায় আমরা করি। আমরা জানি আমরা যে বড় বড় ব্যাটারি ব্যবহার করি, সেই ব্যাটারিতে অনেকগুলো কোষ পরপর শ্রেণী সমবায় যুক্ত থাকে। তার কারণ কি, এক একটা সেলে নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ পাওয়া যায়, কারণ আমরা জানি এটা ইলেকট্রোকেমিক্যাল ব্যাপার। হ্যাঁ, এই ইলেকট্রোকেমিক্যালের হিসেব অনুযায়ী, নিয়ম অনুযায়ী প্রত্যেকটা সেলের একটা নির্দিষ্ট ভোল্টেজ থাকে, তার থেকে বেশি ভোল্টেজ সেখান থেকে তুমি পাবে না। কিন্তু তোমার একটা বড় ভোল্টেজের ব্যাটারি, বেশি ভোল্টেজের একটা বড় ব্যাটারি তৈরি করলে কি হবে, ওই যে ভোল্টেজ গুলো সব যোগ হয়ে যাবে। শ্রেণীতে যদি যোগ করা হয় সেলগুলোকে, তাহলে দেখা যাবে অনেকটা বেশি ভোল্টেজ পাবো। এই কারণে আমরা ব্যাটারির সমবায় করে থাকি। কিন্তু শ্রেণীতে যোগ করতে গিয়ে দেখা যায় কি না, ব্যাটারি গুলোর ভেতরে যে অভ্যন্তরীণ রোধ আছে, সেই অভ্যন্তরীণ রোধ গুলো সব যোগ হয়ে যাচ্ছে। যোগ হয়ে যাওয়ার ফলে কি হয় না, হচ্ছে অভ্যন্তরীণ রোধ একটা বিরাট পরিমাণ হয়ে যায়। তার ফলে সার্কিটে যে কারেন্টটা আমি চাইছি, সেই কারেন্টটার মান কমে যায়। তার জন্য আমরা কি করি, ব্যাটারির শ্রেণী সমবায়ও করি, আবার সমান্তরাল সমবায় করি। যেখানে দেখছি যে ভোল্টেজ বেশি লাগবে না, কিন্তু আমার অভ্যন্তরীণ রোধটা কমাবো, তখন আমরা কি করবো, সমান্তরাল সমবায় ব্যাটারি গুলোকে রেখে দেবো। ধরো আমরা প্রত্যেকটা সেলের হচ্ছে ভোল্টেজ 1.5 ভোল্ট, এরকম আমি 10টা সেলকে আমি যোগ করলাম। তাহলে কি হবে, প্রত্যেকটার অভ্যন্তরীণ রোধ যদি 1 ওহম করে হয়, 1/10 হয়ে যাবে ইফেক্টিভ অভ্যন্তরীণ রোধ। অভ্যন্তরীণ রোধের মান তখন হয়ে যাবে 1/10। এই কারণে সমান্তরাল সমবায় করা প্রয়োজন হয়। তাহলে আমরা বুঝতে পারছি যে কোষের অনেকগুলো কোষকে আমরা শ্রেণী সমবায়ে লাগাই, আবার সমান্তরাল সমবায়ে লাগাই। আর দুটোই লাগে কখন না, যখন আমি ভোল্টেজটাও বেশি করতে চাইছি, আবার আমরা অভ্যন্তরীণ রোধটাকেও কমাতে চাইছি, তখন আমাদের মিশ্র সমবায় দরকার হয়। সমান্তরাল শ্রেণী সমবায় থাকবে এবং ওই রকম শ্রেণী সমবায় অনেকগুলো আমি সমান্তরালে যুক্ত করব। একেবারে যখন আমরা সমস্যা দেব, যখন নিউমেরিক্যাল সমস্যা দেব, তখন তোমাদের বুঝতে সুবিধা হবে কেন আমরা এই সমবায়গুলো করে থাকি। কেমন? এই হলো ফার্স্ট কথা। তারপরে আমরা পড়বো কি না, জুলের সূত্র। আমরা আজকে দুটো জিনিস পড়বো, একটা হচ্ছে কম্বিনেশন অফ সেলস, কোষের সমবায়, আর 2 নম্বর হচ্ছে জুলের সূত্র। জুলের সূত্র আমরা আগে পড়েছি I²RT, সেটাকে আরো ভালোভাবে পড়বো কি করে জুলের সূত্রটা পাওয়া গেল। এবং সেখানে আমরা ক্যালকুলেশন অফ বিওটি, অর্থাৎ আমরা যে বাড়িতে যে বিদ্যুৎ ব্যবহার করি, বাড়িতে যে মিটার আছে, সেই মিটারের কি মাপা হয়, তড়িৎ শক্তি কতটা আমরা খরচ করছি সেটা মাপা হয়। সেই তড়িৎ শক্তির একক হচ্ছে গৌড় ট্রেড ইউনিট, বা সোজা কথায় ওটাকে ইউনিট বলে। কত ইউনিট কারেন্ট কোন যন্ত্র কত সময় চালালে সেটা নষ্ট করে বা কনজিউম হয়, সেই কনজাম্পশন, এনার্জি কনজাম্পশনটা আমরা হিসেব করব। আর ইলেকট্রিক পাওয়ার, আমরা যদি কার্য জানি, কার্যকে সময় দিয়ে ভাগ করে দিলে বা শক্তিকে সময় দিয়ে ভাগ করে দিলে যেটা পাই সেটা হলো ক্ষমতা, ইলেকট্রিক পাওয়ারের হিসেব করব। আর শেষে হচ্ছে রেটিং, বাল্বে বা ফ্যানে বা অন্যান্য যন্ত্রে যে রেটিং দেওয়া থাকে। হ্যাঁ, কখনো ভোল্টেজের রেটিং থাকে, কখনো কারেন্টের রেটিং থাকে, কখনো ওয়াটের রেটিং থাকে। সেই রেটিং গুলো আমরা এখানে দেখবো যে কোনটা কি রেটিং এবং কেন সেই রেটিং গুলোর ভ্যালু দেওয়া থাকে। এবারে শুরু করা যাক। ফার্স্টে আমি বলছি যে কম্বিনেশন অফ সেলস, কোষের সমবায়। কোষের সমবায়, প্রথমে আমি অনেকগুলো কোষকে শ্রেণী সমবায় যুক্ত করব। প্রথমে আমি শ্রেণী সমবায় যোগ করব, শ্রেণী সমবায়। উল্টো যোগ করলে কি হবে সেটা আমরা পরে আসবো। প্রথমে আমি সোজা ভাবে যোগ করবো, এটা প্লাস এটার মাইনাস, এটার প্লাস এটার মাইনাস, এটার প্লাস এটার মাইনাস, এরকম করে অনেকগুলো কোষকে আমি যোগ করব। যোগ করে আমি যোগ করলাম কেন, বেশি বিভব পেতে। তাহলে আমি সেটা বেশি বিভব নিয়ে আমি সেটাকে অ্যাকচুয়ালি আলটিমেটলি আমি কোথায় যোগ করব, বহির্বর্তনীতে যোগ করব। বহির্বর্তনী রোধকে আমরা ক্যাপিটাল আর ধরবো। আর এখানে প্রত্যেকটা কোষের যে তড়িৎ চালক বল সেটা আমি স্মল ই ধরবো, আর হচ্ছে তার অভ্যন্তরীণ রোধ হচ্ছে স্মল আর ধরবো। এখানে এই কোষটার তড়িৎ চালক বল ই এবং অভ্যন্তরীণ রোধ স্মল আর, এখানে ই আর। এইভাবে আমরা এন সংখ্যক কোষ যদি নিই, তাহলে এখানে
তুল্য তড়িৎচালক বলের মান কত হবে। দেখো আমি যদি এ আর বি এরকম করে পয়েন্ট দিয়ে যাই, এ বি সি ডি এরকম করে যদি যাই, তাহলে এ থেকে বি এর মধ্যে বিভব প্রভেদ ই, বি থেকে সি এর মধ্যে বিভব প্রভেদ ই, তাহলে এ থেকে সি এর মধ্যে বিভব প্রভেদ হবে কত 2e। আবার এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, এ থেকে ডি এর মধ্যে বিভব প্রভেদ হবে ই। তাহলে এরকম n সংখ্যক যদি কোষ যুক্ত থাকে, সেক্ষেত্রে তুল্য তড়িৎচালক বল হবে ই ইকুইভ্যালেন্ট হবে n ইন্টু ই। তুল্য তড়িৎচালক বল হবে n ইন্টু ই। আর এখানে এর কার্যকরী অভ্যন্তরীণ রোধ আর ইকুইভ্যালেন্ট সমান হবে, দেখো এখানে শ্রেণীতে আছে, রোধগুলো শ্রেণীতে আছে, এগুলো সব যোগ হয়ে যাবে। n সংখ্যক রোধ যদি শ্রেণীতে থাকে, প্রত্যেকটা রোধের মান যদি সমান হয়, সেক্ষেত্রে তার যে সূত্র সেটা হয় n ইন্টু স্মল r। এবারে দেখো পুরোটা আমরা ব্যাটারি যখন টার্মিনাল পটেনশিয়াল এবং তড়িৎচালক বলের মধ্যে সম্পর্ক খুঁজছিলাম, সেখানে আমরা দেখিয়েছিলাম এই যে আরটা অভ্যন্তরীণ রোধটা বহির্বর্তনী রোধের সঙ্গে যোগ হয়ে যায়, অর্থাৎ এখানে টোটাল আর ই সমান হয়ে যাবে আর প্লাস স্মল আর ই ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট ই কিউ দেওয়া দরকার নেই, ই ই দিলেই হবে। তাহলে আর ই কত এন ইন্টু স্মল আর, এইটা হলো ক্যাপিটাল আর ই, অর্থাৎ বর্তনীর মোট রোধ, বর্তনীর যে রোধটা হচ্ছে কার্যকরী রোধ, মোট কার্যকরী রোধ, সেটা হলো ক্যাপিটাল আর প্লাস স্মল এন ইন্টু আর। আর তুল্য তড়িৎচালক বল আমরা এখানে আবার লিখবো ই ই সমান হচ্ছে এন ইন্টু ই। এই দুটো জিনিস আমরা পেলাম। এই দুটো জিনিস পেলে আমরা কি পাই না, আমরা হচ্ছে এই ব্যাটারির মধ্য দিয়ে মূল প্রবাহ কত, সেই মূল প্রবাহের মান পেয়ে যাই। এখানে মূল প্রবাহ কত, মূল প্রবাহ যদি আই হয়, আই সমান আমরা কি লিখবো, তুল্য তড়িৎচালক বল বাই মোট কার্যকরী রোধ। তুল্য তড়িৎচালক বল হচ্ছে এনই বাই, এখানে লিখবো মোট কার্যকরী রোধ হচ্ছে আর প্লাস এন ইন্টু আর, আর প্লাস এন ইন্টু আর। এইভাবে আমি শ্রেণী সমবায় থাকা ব্যাটারির মধ্য দিয়ে, অর্থাৎ ব্যাটারির যে সার্কিটটা যুক্ত করেছি, সরি এখানে আমি ভুল আই লিখে ফেলেছি, আইটা হবে এই দিকে, এই আইটা এদিক থেকে বেরিয়ে এই দিকে হবে, আইটা এদিক দিয়ে যাচ্ছে, এই আই এর ভ্যালু হবে আই সমান এন ইন্টু স্মল ই বাই ক্যাপিটাল আর প্লাস এন ইন্টু স্মল আর। কেমন বোঝা গেল সবার? এইটা সবাই তুলে নাও। এবারে আমরা এক্সাম্পলে যাব। ধরো এই রকম আমি 10টি এক্সাম্পল নাও, এখানে উপরে এক্সাম্পল লিখছি, এখানে আমি এক্সাম্পল লিখবো ফার্স্ট 1.5 ভোল্ট তড়িৎচালক বল ও 1 ওহম অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট দেখতে পাচ্ছ সবাই, 1.5 ভোল্ট তড়িৎচালক বল এবং 1 ওহম অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট 10টি কোষকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে, শ্রেণী সমবায়ে যুক্ত করে 10টি কোষকে শ্রেণী সমবায়ে যুক্ত করে 15 ওহম রোধের, 15 নয় 5 ওহম রোধের বহির্বর্তনীতে যুক্ত করলে মূল প্রবাহ কত হবে? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, প্রতিটি কোষের প্রান্তীয় বিভব কত হবে? প্রান্তীয় বিভব কত হবে? ফার্স্ট এক্সাম্পল এটা দিলাম, প্রান্তীয় বিভব কত হবে? তাহলে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে ই ইকুইভ্যালেন্ট বের করতে হবে, 10টা কোষ আছে, এন সমান 10 ইন্টু স্মল ই সমান আছে 1.5, তাহলে হবে 15 ভোল্ট। আর আর ইকুইভ্যালেন্ট কার্যকরী রোধ কত হবে? ক্যাপিটাল আর প্লাস এন ইন্টু স্মল আর,
এন ইন্টু স্মল আর। এই সূত্র অনুযায়ী ক্যাপিটাল আর কত 5 ওহম, আর এন কত, এন হচ্ছে 10টি, 10 আর আর হচ্ছে 1 ওহম, 1 ওহম, তাহলে হবে 15 ওহম। এবারে এই সূত্রটা লাগবে, এই সূত্রটা লাগবে, আই এর ভ্যালু আমরা পেয়ে যাব মূল প্রবাহ, অতএব 1 অ্যাম্পিয়ার। বর্তনী, হ্যাঁ, অতএব মূল প্রবাহ সমান আই সমান ই ইকুইভ্যালেন্ট বাই আর ইকুইভ্যালেন্ট সমান হবে 15/15 সমান হচ্ছে 1 অ্যাম্পিয়ার। ফার্স্ট অ্যান্সার আমরা পেয়ে গেলাম। এবার সেকেন্ড অ্যান্সারে আমি যাব, যে হচ্ছে প্রান্তীয় বিভব। প্রান্তীয় বিভবের সূত্রটা একজন কেউ বলবে? প্রান্তীয় বিভব ভি সমান ই মাইনাস আই ইন্টু স্মল আর। এখানে আইটা পেয়ে গেছি, ইটা কত, ইটা আমি এক একটা ক্ষেত্রে বলেছি, এক একটার ক্ষেত্রে ই হচ্ছে 1.5 ভোল্টেজ, ভোল্টটা এখানে লিখবো না, মাঝখানে লাস্টে আমরা এককটা দেব 1.5, আর আই হচ্ছে আমার 1 আর আর হচ্ছে 1, তাহলে 1.5 মাইনাস 1, তাহলে বুঝতেই পারছো কতটা পরিমাণ ভোল্টেজের প্রান্তীয় ভোল্টেজ হচ্ছে 0.5 ভোল্টেজ। এটা একটা আনসার হলো, আর এইটা একটা আনসার হলো। বোঝা গেল সবার? সবাই বুঝতে পারলে? হ্যাঁ সবাই স্যার। বুঝতে পেরেছো? ওকে, এবারে এক্সাম্পল 2, এক্সাম্পল 1 দাও। এক্সাম্পল 2 হচ্ছে এনটি তড়িৎ কোষ নাও, এনটি তড়িৎ কোষ নাও, তার মধ্যে এম সংখ্যক তড়িৎ কোষকে উল্টো ভাবে যুক্ত করো, মানে মেরুটা উল্টে, হ্যাঁ, উল্টো মেরুতে যুক্ত করো, এরকম একটা প্রশ্ন দিল। তাহলে তুল্য তড়িৎচালক বল ও তুল্য রোধ কত হবে যদি, কত হবে যদি প্রতিটির অভ্যন্তরীণ, প্রতিটির তড়িৎচালক বল ই এবং অভ্যন্তরীণ রোধ আর, অভ্যন্তরীণ রোধ আর হয়, এবং এটা হলো আর হয়, এটা একটা প্রশ্ন শেষ হলো। এবারে যদি বহির্বর্তনীর রোধ ক্যাপিটাল আর হয়, তবে মূল প্রবাহের রাশিমালা লেখো, মূল প্রবাহের রাশিমালা লেখো। এই কেমন সবাই দেখতে পাচ্ছ? এনটি তড়িৎ কোষ নাও, তার মধ্যে এম সংখ্যক তড়িৎ কোষকে উল্টো মেরুতে যুক্ত করো, তুল্য তড়িৎচালক বল ও তুল্য রোধ কত হবে যদি প্রতিটি তড়িৎচালক বল ই এবং অভ্যন্তরীণ রোধ স্মল আর হয়। যদি বহির্বর্তনীর রোধ আর হয়, তবে মূল প্রবাহের রাশিমালা লেখো। ফার্স্টটা আমি মুছে দিচ্ছি, ফার্স্ট অঙ্কটা, এটা সবার তোলা হয়ে গেছে এতক্ষণে। এবারে আমি সেকেন্ড অঙ্কটা আসবো। দেখো এরকম আছে 1 2 3 এরকম করে আছে, এবার উল্টো লাগালাম 1 2 এরকম করে, এগুলো হচ্ছে এম সংখ্যক আছে, আর মোট আছে এন সংখ্যক। এবার এদেরকে আমরা বহির্বর্তনী রোধ ক্যাপিটাল আর এর সঙ্গে যুক্ত করব। এগুলোর প্রত্যেকটির তড়িৎচালক বল ই, অভ্যন্তরীণ রোধ আর, ই আর, ই আর, এই সমস্ত, ই আর, এই সমস্ত। এবার তোমরা বলবে যে তুল্য তড়িৎচালক বলের মান কি হবে, তুল্য তড়িৎচালক বলের মান কি হবে?
বলো। n minus 2m into e। না, এরকম মুখস্থ করলে হবে না, তোমাকে আস্তে আস্তে বলতে হবে যে আমার n মাইনাস m সংখ্যক কোষ হচ্ছে কি একদিকে হবে, থাকবে আর m সংখ্যক কোষ একদিকে। একদিকে আছে, হ্যাঁ একদম ভেঙে ভেঙে বলতে হবে। তাহলে n মাইনাস m সংখ্যক কোষ, হ্যাঁ সোজা যুক্ত আছে, উল্টো হলে তার উল্টো কি হবে, সোজা ভাবে যুক্ত, তাদের জন্য তুল্য তুল্য ই সমান হবে কত, n মাইনাস m ইন্টু ই। আর উল্টো ভাবে যুক্ত m সংখ্যক কোষ উল্টো ভাবে যুক্ত তাহলে তুল্য ই তাদের জন্য হবে m ইন্টু ই। এবং উল্টো ভাবে যুক্ত মানে মাইনাস, অর্থাৎ সমবায়টির তুল্য তড়িৎচালক বল কি হবে, ই ইকুইভ্যালেন্ট সমান হবে এইটা প্লাস এইটা। ঠিক বলেছি? সবাই বুঝতে পারছো? এইটা প্লাস এইটা, তাহলে n মাইনাস m ইন্টু ই প্লাস মাইনাস এম ই, তাহলে হবে n মাইনাস, ও যেটা বলেছিল 2m ইন্টু ই, কি মিললো মৈত্রী, n মাইনাস 2m ইন্টু ই, মিলে গেছে তোমার সঙ্গে? ওকে, এবারে একটা যেটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে তুল্য অভ্যন্তরীণ রোধ, অভ্যন্তরীণ রোধ, তুল্য অভ্যন্তরীণ রোধের মান কত হবে বল, তুল্য অভ্যন্তরীণ রোধের মান কত হবে, যেটাকে আমরা আর ই বলছি, আর ই স্মল আর ই, তুল্য অভ্যন্তরীণ রোধ কত হবে? না এখানে উল্টো ভাবে যুক্ত থাকুক আর সোজা ভাবে যুক্ত থাকুক, সবসময় আরটা পজিটিভ হবে, আমরা আগে থেকেই জানি তো, সবাই জানি তো আরটা সবসময় পজিটিভ হবে। তাহলে এখানে তুল্য অভ্যন্তরীণ রোধ কত হবে, n সংখ্যক রোধ পরপর যুক্ত আছে, তাহলে তুল্য অভ্যন্তরীণ রোধ হবে স্মল n ইন্টু আর। তাহলে একটা অ্যান্সার হয়ে গেল, প্রথম অ্যান্সার হলো এইটা, এটা একটা অ্যান্সার। আর তুল্য অভ্যন্তরীণ রোধ বের করতে বলেছে, যে তুল্য রোধ কত হবে, মানে তুল্য অভ্যন্তরীণ রোধ, এইটা একটা অ্যান্সার হলো। এবারে বহির্বর্তনী যুক্ত করা থাকলে তুল্য রোধ কত হবে, সেই অ্যান্সারটাও আমাকে বলতে হবে। সেটা আমি এখানে প্রশ্নটা তোমাদের তোলা হয়ে গেলে আমাকে বলো, আমি কিন্তু এটা মুছে দিচ্ছি, প্রশ্নটা আশা করি তোলা হয়ে গেছে। হ্যাঁ, এখন তুল্য রোধ, বর্তনীর তুল্য রোধ, এবারে হবে বর্তনীর তুল্য রোধ, তুল্য রোধ ক্যাপিটাল আর ই সমান হবে ক্যাপিটাল আর প্লাস আর ই সমান হচ্ছে ক্যাপিটাল আর প্লাস এন আর। এটার কিন্তু কোনো পরিবর্তন ঘটলো না, আগে যেমন ছিল ফার্স্টে যে থিওরিটা তাতে যা ছিল এটাতেও তাই হলো। এরপরে আমরা হচ্ছে কি মূল প্রবাহের রাশিমালা বের করতে চাই। মূল প্রবাহের রাশিমালা খুব সহজ, হ্যাঁ মূল প্রবাহ তাহলে কি হবে, মূল প্রবাহ হবে, মূল প্রবাহ আই সমান হবে, বলো মূল প্রবাহ আই সমান হবে কি, তুল্য তড়িৎচালক বল বাই তুল্য রোধ, মোট কার্যকর রোধ, এটা হচ্ছে মোট কার্যকর রোধ, আর এটা হচ্ছে তুল্য তড়িৎচালক বল n মাইনাস 2m ইন্টু ই বাই হচ্ছে আর প্লাস n ইন্টু স্মল আর। সবাই লিখেছো? সবাই লেখা হয়ে গেলে বলবে, লেখা হলে আমি আবার একটা এক্সাম্পল দেব। ওকে, তাহলে কোষের সমবায় আমরা শ্রেণী সমবায়টা দেখলাম। এবার শ্রেণী সমবায় উল্টো দিক করে যুক্ত করলে কি হয় সেটাও আমরা দেখলাম। এবারে আমরা যদি আর একটা এই উল্টো দিক করে একটা নিউমেরিক্যাল আমরা করে নিই, তাহলে আমাদের বোঝাটা আরো সহজ হবে। একটু সময় লাগুক, ক্ষতি নেই, ক্লাসটা একটু হয়তো বড় হবে, তাতে অসুবিধা নেই, কিন্তু আমরা একটা নিউমেরিক্যাল করে নেব, কেমন? এই এই ছবিটা থাকুক, এই ছবিটা থাকলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে বলতে হবে এক্সাম্পল 1, মানে এর এক্সাম্পল, একটা নিউমেরিক্যাল এক্সাম্পল আমরা নিচ্ছি। এক্সাম্পল 1 নেব, যে
এখানে 20টি 1.5 ভোল্ট এবং 0.5 ওহম এরকম এবং দেওয়া দরকার নেই, এটা দিলেই বোঝা যাবে 0.5 ওহম 20টি 15 ভোল্ট 0.5 ওহম কোষকে তড়িৎ কোষের মধ্যে পাঁচটিকে একটু কঠিন হোক, 5টিকে উল্টোভাবে যুক্ত করে তার সঙ্গে 18 ওহম রোধের বহির্বর্তনী যুক্ত করলে 18 ওহম রোধের মুছে দিই এটা 18 ওহম রোধের বহির্বর্তনী যুক্ত করা হলে মূল প্রবাহ কত হবে? খুব সহজ, আমরা প্রথমে ই ইকুইভ্যালেন্ট বের করে নেব। এগুলো অবশ্যই পরীক্ষায় লিখে দেবে সুন্দর করে, একটু ভাষা না দিয়ে লিখলে কিন্তু নম্বর কেটে যেতে পারে। ই ইকুইভ্যালেন্ট সমান হবে এরকম 20 মাইনাস 4টি না, তার মধ্যে 5টি 20 মাইনাস 5 ইন্টু 1.5 মাইনাস 5 ইন্টু 1.5 অর্থাৎ 20 মাইনাস 10 ইন্টু 1.5 সমান হবে 10 ইন্টু 1.5 সমান হবে 15 ভোল্ট। ঠিক লিখেছি কিনা বলো? আর তুল্য রোধ কি হবে? ই ইকুইভ্যালেন্ট তুল্য রোধ কত হবে? তুল্য রোধ হবে আর ইকুইভ্যালেন্ট তুল্য অভ্যন্তরীণ রোধ ক্যাপিটাল আর করে দিয়ে একবার, এটা যেহেতু অঙ্ক নিউমেরিক্যাল, সেটা হবে ক্যাপিটাল আর প্লাস এন ইনটু স্মল আর। ক্যাপিটাল আরটা কত? ক্যাপিটালটা পরে লিখব, হ্যাঁ ক্যাপিটাল আরটা 18 দিয়ে দিই, যাই হোক 18 আসছে 8, আর এটা 0.5 ইন্টু 20 ইন্টু 0.5 20 ইন্টু পয়েন্ট, এটা 20 দিই, 18 ওহম নয়, এটাকে 20 ওহম করে নাও সবাই। 20 প্লাস 20 ইন্টু 0.5, যাই হোক এইটা সমান কত হবে? 20 প্লাস 10 30 ওহম। ঠিক লিখেছি? তাহলে আর প্লাস এন আরটা হলো 30 ওহম। অতএব মূল প্রবাহ I সমান ই ইকুইভ্যালেন্ট বাই আর ইকুইভ্যালেন্ট সমান হবে 15/30 সমান হবে হাফ, অর্থাৎ 0.5 অ্যাম্পিয়ার। এইটা হবে आंसर। বলো ঠিক লিখেছি? বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। মূল প্রবাহ হচ্ছে এটা। ওকে, ভেরি গুড। তাহলে আমরা শ্রেণী সমবায়ের কিন্তু অঙ্ক করলাম, শ্রেণী সমবায়ের সম্পর্কে ভালো করে বুঝে নিলাম। এবার আমরা সমান্তরাল করব, সমান্তরাল করার পরে আবার শ্রেণী আর সমান্তরালের মধ্যে তুলনা করব। কেমন? সমান্তরাল সমবায়ের সেলগুলো এঁকে ফেলবো, একটু সময় দিচ্ছি, যাদের লেখা হয়নি তারা একটু। তাহলে আমরা এবারে লিখবো কি? কোষের সমান্তরাল সমবায়। কোষের সমান্তরাল সমবায় কেমন হবে? এখানে আমরা কি বললাম যে প্রত্যেকটার কিন্তু প্রত্যেকটার তড়িৎচালক বল কিন্তু সমান না হলে কিন্তু আমরা এখানে ক্যালকুলেশন করতে পারবো না, আর অসমান হলে ক্যালকুলেশন করতে পারবো। তখন আমাদের কেভিএল কেসিএল জানতে হবে। এখন আপাতত আমরা কেভিএল কেসিএল জানি না, এই কারণে আমরা সমান ধরে নিচ্ছি। প্রত্যেকটার অভ্যন্তরীণ রোধও সমান। এরকম আমরা n সংখ্যক কোষকে সমান্তরালে রেখেছি, রেখে আমরা বহির্বর্তনীর সঙ্গে যুক্ত করেছি। এবার বহির্বর্তনীটা উপরের দিকে আঁকলে সুবিধা। বহির্বর্তনী রোধ হচ্ছে ক্যাপিটাল আর। এবারে
তোমরা বলো যে এর দুই প্রান্তে বিভব প্রভেদ যা হবে, এর দুই প্রান্তে বিভব প্রভেদ তাই হবে, এই দুই প্রান্তে বিভব প্রভেদ তাই হবে, হ্যাঁ কি না বলো? প্রত্যেকে বলো। এরা সমান্তরালে আছে, আমরা জানি সমান্তরাল সমবায়ে বিভব প্রভেদের মান সমান হয়। এখানে যদি আমি বহির্বর্তনীর সঙ্গে যুক্ত না করি, প্রত্যেকটার বিভব হবে এখানে কত, এখানে বহির্বর্তনী আমি ধরো এখানে একটা সুইচ দিয়ে দিলাম, সুইচটা অফ রাখলাম, সুইচ অফ রাখলে কি হবে, এরও দুই প্রান্তের বিভব প্রভেদ ই হবে, এর দুই প্রান্তের বিভব প্রভেদ ই হবে, এর দুই প্রান্তের বিভব প্রভেদ ই হবে। কেমন? এবারে সুইচটা অন করে দিলে কি হবে, সুইচ যখন অন করে দেবো তখন কারেন্ট যাবে, কারেন্ট গেলেও বিভব প্রভেদ তাদের মধ্যে সমান থাকবে। তুল্য তড়িৎচালক বল তখন কত বলবো না, তুল্য তড়িৎচালক বলের মান হবে ই। দেখো এই দুই প্রান্তের বিভব ভি, এটা তো আর যোগ হবে না, সমান্তরালে আছে, তাহলে এখানে তুল্য তড়িৎচালক বল ই ইকুইভ্যালেন্ট সমান হবে স্মল। কারোর কোনো অভিযোগ আছে? অভিযোগ থাকলেও কিছু করার নেই। আচ্ছা, এবারে আর 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 এই আর এন সংখ্যক আর শ্রেণীতে যুক্ত না সমান্তরালে যুক্ত, কেউ একজন বলো। আর 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 এগুলো হচ্ছে সমান্তরালে। সমান্তরালে যুক্ত, তাহলে আর ইকুইভ্যালেন্ট এখানে কি হবে বলো? আর ইকুইভ্যালেন্ট হবে আর বাই এন। ভেরি গুড, আর বাই এন হবে। এবারে টোটাল যে সার্কিট, এই সার্কিটটার যে রেজিস্ট্যান্স, যেটাকে আমরা মোট কার্যকরী রেজিস্ট্যান্স বলেছি, সেটা কি হবে? সেটা হবে ক্যাপিটাল আর প্লাস আর ইন্টু ই, আর ই সমান হবে আর প্লাস আর বাই স্মল এন। কেমন? এবারে আমি তাহলে পেয়ে যাব মূল প্রবাহটা, মূল প্রবাহ লিখবো, মূল প্রবাহ আই সমান হবে ই ইকুইভ্যালেন্ট বাই আর ইকুইভ্যালেন্ট, সমান হবে কি, ই ইকুইভ্যালেন্টটা হচ্ছে ই আর আর ইকুইভ্যালেন্টটা হচ্ছে ক্যাপিটাল আর প্লাস স্মল আর বাই এন। এই এনটাকে উপর নিচে গুণ করে দিলে কি হবে, উপরে গুণ করলে এন ই আর নিচে গুণ করলে হবে এন আর প্লাস স্মল আর। এইটা হলো আমাদের মূল প্রবাহের সূত্র, এটা হলো আমাদের এখানকার মূল প্রবাহের সূত্র। এইভাবে আমরা সমান্তরাল সমবায় যোগ করলে কি পেলাম, সুবিধা কি, কেন আমরা সমান্তরাল সমবায় যোগ করলাম? যে স্যার সেই যদি আমার ভোল্টেজটা সেম হলো কেন বললাম না, সেটা আমি আগেই আলোচনা করে নিয়েছি। যে সমান্তরাল সমবায় যুক্ত করলে দেখো এই ইফেক্টিভ আর গুলো কমে যাচ্ছে, দেখো আর বাই এন হয়ে যাচ্ছে, আরটা তো থাকছেই আর এটাকে অনেক কমানো যাচ্ছে, তার ফলে এখানে সার্কিটের ভেতর দিয়ে আমি কারেন্ট বেশি পাবো। এই জন্যই আমাদের এখানে সমান্তরাল সমবায়। তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে এর পাওয়ারটা বেড়ে গেল, ভোল্টেজটা সেম আছে, ভোল্টেজ ইনটু কারেন্ট ভি ইনটু আই, একটু পরে পাওয়ারের ক্ষেত্রে যাব, সেখানে দেখাবো, আগেও তোমরা জানতে ক্লাস 10 এ যে ভি ইনটু আই সমান হচ্ছে পাওয়ার। এখানে সেম ভি আছে কিন্তু আইটা অনেকটা বেশি দেওয়া যাচ্ছে সার্কিটে, এই কারণে এর এই ব্যাটারিটা, যে কোষগুলো দিয়ে যে ব্যাটারিটা তৈরি করা হলো, এই ব্যাটারিটা মোর পাওয়ারফুল হলো, ব্যাটারিটার বিভব সেম থাকলো কিন্তু এটি বেশি পাওয়ারফুল হলো। তোমাদের এটা কাজে লাগবে যখন তোমাদের এমসিকিউ আসবে, এই কথাগুলো আসবে, তখন তোমরা ফটাক করে লিখে ফেলতে পারবে। এবার আমি একটা নিউমেরিক্যাল দিই, এক্সাম্পল 1 যে 10টি 1.5 ভোল্ট 0.5 ওহম 0.5 ওহম 1 ওহম দিয়ে দিই ওহম কোষকে সমান্তরালে যুক্ত করলে, সমান্তরালে যুক্ত করে তাদের 19.9 ওহম 19.9 ওহম রোধের বহির্বর্তনীর সঙ্গে যুক্ত করা হলে মূল প্রবাহ কত হবে? মূল প্রবাহ কত হবে দেখি তো, কে আগে বের করতে পারো? এইটা আশা করি তোলা হয়ে গেছে সকলের, আমি এবার মুছবো, তাও একটু আমি সময় দিচ্ছি। এবারে আমি এইগুলো বের করব। এখানে আমরা বলবো, এখানে হচ্ছে দেওয়া আছে কি কি আছে, ই সমান হচ্ছে 1.5 ভোল্ট, স্মল আর সমান হচ্ছে 1 ওহম, এরকম আছে, এন সমান হচ্ছে 10টি কোষকে আমরা যুক্ত করেছি। তাহলে আমি ই ইকুইভ্যালেন্ট কি পাবো? ই ইকুইভ্যালেন্ট সমান ই পাবো 1.5 ভোল্ট।
আর আর ইকুইভ্যালেন্ট কি পাবো? আর ইকুইভ্যালেন্ট পাবো হচ্ছে এখানে অতএব বলে দিতে হবে, দেওয়া আছে পরে অতএব দিয়ে লিখবে। আর ইকুইভ্যালেন্ট সমান ক্যাপিটাল আর প্লাস আর বাই এন। ক্যাপিটাল আর কত এখানে 19.9, তারপরে হচ্ছে 19.9 না দিয়ে এটাকে 15.9 করে দাও, 19.9 করে দাও, এটা 14.9 করে দাও, 14.9 ওহম প্লাস হচ্ছে আর বাই এন। আর হচ্ছে কত, এক একটা এইখানে আর হচ্ছে স্মল আর হচ্ছে 1 আর এন হচ্ছে 10। তাহলে এখানে কি হবে 14, হ্যাঁ 14.9 প্লাস 0.1 সমান হবে 15 ওহম, 15 ওহম। এইবারে তুমি এই সূত্রটাই বসিয়ে দাও, এটা আমি আর করছি না, এখান থেকে একবারে সরাসরি এই সূত্রটাই চলে আসো, এটা আমি মুছছি না, এখানেই হয়ে যাবে একবারে। এই সমান হচ্ছে 1.5 ভোল্ট আর আর প্লাস আর বাই এন এটা হচ্ছে 15 ওহম, তাহলে হবে 0.1 অ্যাম্পিয়ার প্রবাহ যাবে, 0.1 অ্যাম্পিয়ার প্রবাহ এখানে আমরা পাবো। এখানে অ্যান্সারটা হবে 0.1 অ্যাম্পিয়ার। বোঝা গেল? 0.1 অ্যাম্পিয়ার। সবাই বুঝতে পেরেছো কিনা বলো? না বুঝতে পারলে অবশ্যই জানাবে। হ্যাঁ, এটা তুলে নাও, তুলে নেওয়ার জন্য একটু সময় দিচ্ছি, তাহলে আবারও করে দিচ্ছি। 6টি 2 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট এবং 0.3 ওহম অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট কোষকে সমান্তরাল সমবায়ে রেখে 5.95 ওহম রোধের বহির্বর্তনীর সঙ্গে যুক্ত করলে মূল প্রবাহ কত হবে? তাহলে আমার ফার্স্টে আমি এখানে একদম আমরা আগেরটা শিখে নিয়েছি, আই ইকুয়ালস টু আমরা লিখবো ই বাই আর প্লাস এন বাই আর, এই সূত্রটা লিখে দেব। ই এর ভ্যালু হচ্ছে কত 2 ভোল্ট, আর হচ্ছে এখানে আর এর মান কত 5.95, আর এন এর মান কত, এন এর মান হচ্ছে 6টা, আর 0.3 করে দিয়েছি, 6টা দিয়েছি বলে এখানে 0.3 দিয়েছি 6, তাহলে হবে এটা 0.05, 3 কে 6 দিয়ে ভাগ করলে 0.5 হয়, 0.3 কে 6 দিয়ে ভাগ করলে 0.03, তাহলে 2 বাই 5.95 মানে 0.05 সমান হবে 2 বাই 6 হবে 1/3 অ্যাম্পিয়ার। একদম কারেক্ট বলেছো তুমি, ঠিকঠাক হয়েছে। এবারে এটা আমি মুছে দিচ্ছি, সবাই এটা লিখে নিয়েছো। এবারে আমরা কোষের মিশ্র সমবায়, যেটা প্র্যাকটিক্যালি আমরা লাগাই, দুটো সমবায় আমরা দেখলাম, শ্রেণী সমবায়। সেই শ্রেণী সমবায়ে প্রবলেমটা কি, শ্রেণী সমবায়ে তুল্য রোধ বেড়ে যাচ্ছে, অভ্যন্তরীণ রোধ বেশি হয়ে যাচ্ছে, এটা একটা প্রবলেম, কিন্তু সেখানে ভোল্টেজটা বেশি পাওয়া যাচ্ছে। আর সমান্তরাল সমবায় প্রবলেম কি, যে অভ্যন্তরীণ রোধ কমিয়ে দেওয়া যাচ্ছে কিন্তু ভোল্টেজটা কিন্তু বাড়ানো যাচ্ছে না। তাহলে আমি কি করব? দুটোতেই সমস্যা মেটানোর জন্য আমরা কি করব? আমরা শ্রেণী সমবায়ে অনেকগুলো ব্যাটারি নিয়ে তাদেরকে সমান্তরাল সমবায়ে রেখে দেবো, ঠিক কিনা? শ্রেণী সমবায়ে ব্যাটারি নিলে ভোল্টেজটা বাড়িয়ে নেওয়া যাবে, আবার সেইগুলোকে আমি ততগুলো ব্রাঞ্চ করব, ওই রকম কতগুলো ব্রাঞ্চ করলে কি হবে, অভ্যন্তরীণ রোধটাকে কমিয়ে নেওয়া যাবে। তাহলে আলটিমেট আমার ব্যাটারির কারেন্টও বেশি দিচ্ছে আর ব্যাটারির পাওয়ারও বেশি হচ্ছে, ভোল্টেজ বেশি দিচ্ছে সাথে সাথে পাওয়ারও বেশি হচ্ছে, আইও বেশি হচ্ছে, ভিও বেশি হচ্ছে। আই ইন্টু ভি বেশি মানে পাওয়ার বেশি, অর্থাৎ বেশি পাওয়ার সেখান থেকে আমি কনজিউম করতে পারবো। ঠিক বললাম কিনা? এবারে আমরা তাহলে কোষের মিশ্র সমবায়ের কথা আলোচনা করব। এটা মুছে দিচ্ছি। মিশ্র সমবায়ে আমরা সেই একই রকম ভাবে n সংখ্যক আমরা শ্রেণী সমবায়ে রাখবো কোষকে। এখানে উল্টো ভাবে ভাববে না, উল্টোনোর কোনো গল্প নেই, সোজা রাখলেই আমাদের সুবিধা, বেশি বিভব পাবো। উল্টোনো তার একটা প্রবলেম দিয়েছে। হ্যাঁ, আমরা এইরকম করে কি করলাম, n সংখ্যক, মুছে দিই এদিকে, n সংখ্যক কোষকে আমরা শ্রেণীতে রাখলাম। এইরকম m সংখ্যক ব্রাঞ্চ আমরা সমান্তরালে দিয়ে দিলাম। এটা উল্টে গেছে তো, উল্টো হয়ে গেছে। এইটা হবে পজিটিভ, প্রথমটা পজিটিভ, এর দিক থেকে বাম দিক থেকে নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, এরকম থাকছে কটা, এদিকে কটা সারি থাকছে, m সংখ্যক।
সব কটাকে আমি যোগ করব, সব কটাকে আমরা যোগ করব। এতগুলো সারি আছে, তাহলে n সংখ্যক প্রত্যেকটা সারিতে, প্রত্যেকটা ব্রাঞ্চে n সংখ্যক, প্রত্যেকটা ব্রাঞ্চে n সংখ্যক কোষের সারি রয়েছে, সিরিজ রয়েছে। হ্যাঁ, n সংখ্যক কোষের সিরিজ রয়েছে। এইরকম আমরা ব্রাঞ্চ করেছি mটা, অর্থাৎ এখানে যদি 10টা থাকে আর এইদিকে যদি 12টা ব্রাঞ্চ করি, মোট হবে 120টা কোষ। এখানে যদি আমি 5টা করে রাখি, এরকম করে যদি 10টা ব্রাঞ্চ করি, মোট হবে 50টা কোষ। এরকম বুঝতেই পারছো। এবারে আমরা কি করব, একে বহির্বর্তনীর সঙ্গে যোগ করে দেব। বহির্বর্তনীর রোধ আর আর মূল প্রবাহ আই হলে এদের সম্পর্ক নির্ণয় করার চেষ্টা করব। এখানে প্রত্যেকটা কোষের কিন্তু তড়িৎচালক বল সমান ধরতে হবে, নাহলে কিন্তু হিসেবটা জটিল হয়ে যাবে। হিসেব করা যাবে তখন অন্য থিওরি লাগবে, আমরা যে থিওরি জানি তাতে আমরা একই রাখবো, নাহলে আমরা নিজেরাই ফেঁসে যাবো। ইআর 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 ইআর। তাহলে বলো এক একটা ব্রাঞ্চের বিভব কত? প্রতিটি শাখায় তুল্য বিভব কত হবে বলো? প্রতিটি n ইন্টু ই, n সংখ্যক আছে n ইন্টু ই। এবার প্রতিটি শাখার যেহেতু n ই, এরা সমান্তরালে থাকা মানে কি, পুরো বর্তনীর জন্য, মানে পুরো বর্তনী বাদ দিয়ে সমবায়ের জন্য, পুরো সমবায়টির দুই প্রান্তের তড়িৎচালক বল কত লিখবো? পুরো সমবায়টির দুই প্রান্তের তড়িৎচালক বল, সেটা হবে এটার সঙ্গে সমান n ই। ভেরি গুড, একজন আনসার দিয়েছে। এবারে আমরা এক একটা ব্রাঞ্চের অভ্যন্তরীণ রোধ নির্ণয় করব। এবার লেখো, প্রতিটি শাখার মোট অভ্যন্তরীণ রোধ কত হবে? প্রতিটি শাখার মোট অভ্যন্তরীণ রোধ বলো। আর 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 এর সঙ্গে যোগ হবে n ইনটু r। এবারে আর n আর এখানে আছে, n আর এখানে আছে, এরকম n সংখ্যক n আর সমান্তরালে থাকলে পুরো সমবায়টির n r বাই, হ্যাঁ বলো, সবাই বলতে পারবে, পুরো সমবায়টির তুল্য অভ্যন্তরীণ রোধ হবে কি? এনআর 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 করে n সংখ্যক এনআর সমান্তরালে আছে, তাহলে m দিয়ে ভাগ হয়ে যাবে এনআর বাই m। পুরো সমবায়টির তুল্য অভ্যন্তরীণ রোধ এনআর বাই m। আমরা তাহলে দুটো জিনিস লিখবো, এইখানটা আমরা গোল করে নিচ্ছি, জায়গা করে নিচ্ছি, সেটা আছে আমরা এখানে করব। তো মোটামুটি বুঝতে পেরে গেছি, এবার এই জায়গাটা ফাঁকা করব। তাহলে তুল্য তড়িৎচালক বলের মান হলো n। তুল্য কার্যকরী রোধ তাহলে কত হবে? অভ্যন্তরীণ রোধের সঙ্গে এটা কি হবে, ক্যাপিটাল আরটা যোগ হয়ে যাবে, তাহলে অভ্যন্তরীণ রোধ nr বাই m প্লাস ক্যাপিটাল আর। তাহলে মূল প্রবাহ I সমান কত হবে? সকলে বলতে পারবে, ই বাই আর ই সমান হবে ni বাই nr বাই m প্লাস আর। এরকম থাকতে আমাদের ভালো লাগছে না, পছন্দ হচ্ছে না, তাহলে আমরা কি করব, উপরে m গুণ করব, নিচে m গুণ করব। তাহলে I হয়ে যাবে উপরে m ইন্টু n ইন্টু ই বাই হবে এখানে n স্মল r প্লাস ক্যাপিটাল আর, m ক্যাপিটাল আর। এইটা হলো আমাদের মূল প্রবাহ। কেমন? এটা হলো আমাদের মূল প্রবাহ। সবাই সুন্দর করে লিখে নাও, আমি সময় দিচ্ছি, সবাই সুন্দর করে লিখবে। এবার দেখো, তুল্য যে তড়িৎচালক বল ই সমান আমরা লিখেছিলাম কি n, এটার মান চেঞ্জ হবে কেবল আমি যত হচ্ছে শ্রেণী সমবায় যেগুলো, অর্থাৎ প্রত্যেকটা ব্রাঞ্চে যদি আমি ব্যাটারির সংখ্যা বাড়াই, তাহলে এইটা বাড়ানো যাবে।
এছাড়া আর কোনো উপায় নেই। আমরা তো খুব বেশি করতে পারবো না, যেরকম সেল থাকবে সেই অনুযায়ী আমরা করব। বেশি সেল করতে গেলে অনেক বেশি ব্যয় হবে, অনেক বেশি জায়গা লাগবে। এটা একটা মান আমি ধরলাম যে এরকম একটা নির্দিষ্ট সংখ্যক আমি তড়িৎচালক বল বিশিষ্ট নির্দিষ্ট সংখ্যক কোষকে শ্রেণীতে রেখেছি, তার জন্য এখানে একটা নির্দিষ্ট তড়িৎচালক বল আছে। কিন্তু ওই সংখ্যায় আমি ম্যাক্সিমাম কারেন্ট পেতে চাই। কখন সেই ম্যাক্সিমাম কারেন্টটা যাবে সেটার হিসাব করতে গেলে এই আইটার ভ্যালু কখন ম্যাক্সিমাম হবে, তখন আমাকে কি করতে হবে, যে নিচে তলায় যেটা আছে, হরে যেটা আছে, হরটাকে মিনিমাম করতে হবে। এখানে হরকে যদি আমি ওয়াই ধরি ওয়াই সমান এন আর প্লাস এম আর, তাহলে আই ইকুয়ালস টু হবে এম এন ই বাই ওয়াই। এবার বলবো ওয়াই এর মান মিনিমাম হলে আই এর মান ম্যাক্সিমাম হয়। এবার মিনিমাম হতে গেলে তাহলে এই রাশিটাকে আমরা দেখতে হবে ওয়াই সমান এন আর প্লাস এম আর। আমরা ডিফারেন্সিয়েশন দিয়ে করতে পারি এবং সরাসরিও করতে পারি। কি রকম না, এটাকে যদি রুট ওভার এন আর লিখি প্লাস রুট ওভার এম ক্যাপিটাল আর স্কোয়ার লিখি মাইনাস 2 ইন্টু রুট ওভার এম ক্যাপিটাল আর ইন্টু এন ক্যাপিটাল আর লিখি, তাহলে আমি কি লিখলাম, এইটা একটা এক্সট্রা নিলাম মাইনাস, তাহলে প্লাসে হবে 2m আর প্লাস এন আর। এইটা লিখলে আমি কি পাচ্ছি না, রুট ওভার এন আর মাইনাস রুট ওভার এম আর এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু রুট ওভার এম আর ইন্টু এন আর। কেন আমি এটা করলাম না, আমি যদি বর্গ টার্ম নিই, বর্গ টার্ম হলে একটা বর্গ টার্মের মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালু কত হয় একটা বর্গ টার্মের, বলো? জিরো। একটা বর্গ টার্মের বলো? জিরো। হ্যাঁ, মিনিমাম ভ্যালু 0 হয় আর ম্যাক্সিমাম ভ্যালু যা কিছু হতে পারে বর্গ সংখ্যা। মিনিমাম ভ্যালু, তাহলে আমি এখানে মিনিমাম চেয়েছি, ওয়াই এর মান মিনিমাম হবে যখন এইটা 0 হবে, কি অর্থাৎ ওয়াই এর মান মিনিমাম হবে, সর্বনিম্ন হবে যখন রুট ওভার এন আর ইকুয়ালস টু রুট ওভার ক্যাপিটাল এম আর। সেটাকে রুট তুলে দিলে কি হবে, এন আর ইকুয়ালস টু হবে এম ইন্টু ক্যাপিটাল আর। তাহলে কোন শর্ত হবে ম্যাক্সিমাম হওয়ার শর্ত, তাহলে কি, তাহলে আই ম্যাক্স সমান হবে এম ইন্টু এন ইন্টু ই বাই এন আর এম আর, দুটোই তো সমান, তাহলে 2n আর বা 2m আর যাই একটা লিখবো 2n আর, তাহলে এখানে n কেটে যাবে, হবে m ইন্টু ই বাই 2r। আর ম্যাক্সিমাম হবে কখন, শর্ত কি না এইটা বসালাম কেন না, কারণ হচ্ছে গিয়ে এইটা বসালাম কেন না এন আর ইকুয়ালস টু হয় এম আর। এই শর্তটা কিন্তু আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র। এখানে আমরা আজকে যা যা পড়লাম তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র হলো এন আর ইকুয়ালস টু ক্যাপিটাল এম ইন্টু আর। এইটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, তবেই আমরা কিন্তু পারবো। তোমরা এটা তুলে নাও ম্যাক্সিমাম হওয়ার শর্ত, তারপরে আমি আসছি। এবার আমরা এক্সাম্পলে যাব, যে আমরা বুঝতে পারছি ম্যাক্সিমাম হওয়ার শর্ত এবং এই প্রবাহ মাত্রা, এই দুটো জিনিস আমাদের এখানে থাকবে, আর বাকি সবকিছু আমি মুছে দেবো। এই শর্তটা আমি রাখলাম আর এই প্রবাহ মাত্রাটা রাখলাম। এবারে আমি একটা এক্সাম্পল দেব, সেই এক্সাম্পলটা তোমরা কিন্তু নিজেরাই করতে পারবে, খুবই সহজ। প্রথম এক্সাম্পল যেহেতু আমি করিয়ে দেবো, আর একটা এক্সাম্পল আমি দেবো, তোমরা নিজে করে ফেলবে, আমি অ্যান্সারটা বলে দেবো। বলছে এক্সাম্পল 1, 48টি তড়িৎ কোষ যাদের প্রতিটির
তড়িৎচালক বল 1.5 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ প্রতিটির অভ্যন্তরীণ রোধ হচ্ছে 1 ওহম। এবারে বহির্বর্তনীর একটা রোধ আমি বলবো। বহির্বর্তনী রোধ আমি যদি বলি যে কত দেওয়া যেতে পারে, বহির্বর্তনী রোধ 3 ওহম আমি লাগালাম। 48টি তড়িৎ যাদের প্রতিটি তড়িৎ চালক বল 1.5 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ 1 ওহম, এদেরকে মিশ্র সমবায়ে যুক্ত করে 3 ওহম রোধের বহির্বর্তনীতে যুক্ত করা হলে কখন সর্বাধিক প্রবাহ মাত্রা পাবো? আর সর্বোচ্চ প্রবাহের মান কত? সর্বোচ্চ প্রবাহের মান কি হবে? এইরকম একটা তোমাকে দিয়ে দিল, তাহলে তুমি বলবে ধরি n সংখ্যক কোষকে শ্রেণীতে রাখবো। এখানে লিখতে হবে উত্তর, ধরি n সংখ্যক কোষকে শ্রেণীতে রাখলাম, শ্রেণীতে রেখে এইরূপ বা ওইরূপ m সংখ্যক সারিকে সমান্তরালে যুক্ত করা হয়, সমান্তরালে যুক্ত করা হলো। তার মানে কি, মোট কোষের সংখ্যা কত? একজন উত্তর দেবে। মোট কোষের সংখ্যা তাহলে কত? প্রত্যেকটা ব্রাঞ্চে আছে n সংখ্যক না, m ইন্টু n। অতএব আমাদের এখানে ধরা অনুযায়ী, কনসিডারেশন অনুযায়ী, অতএব মোট কোষের সংখ্যা এটা তো দেওয়া আছে 48, মোট কোষের সংখ্যা m ইন্টু n। এবারে লিখবো শর্তানুসারে m ইন্টু n সমান 48। এই 1 নম্বর শর্ত, 1 নম্বর ইকুয়েশন আমি পেয়ে গেলাম। এবার দ্বিতীয় শর্ত কি? সর্বাধিক প্রবাহ মাত্রার শর্তানুযায়ী আমরা কি লিখবো? m ইন্টু n ইন্টু স্মল r সমান m ইন্টু ক্যাপিটাল R। এবারে স্মল r টা কত দেওয়া আছে? r এর ভ্যালু বলো 1 ওহম। ক্যাপিটাল R কত দেওয়া আছে বলো? 3 ওহম। তাহলে n ইন্টু 1 সমান m ইন্টু 3, তাহলে n সমান হবে 3m। এবার বুঝতে পারছো 48টা কেন দেওয়া আছে? না, এটা বর্গ করে কাটাকাটি হয়ে যাবে। এবারে তুমি 1 নম্বর সমীকরণে n এর মান বসাও। 1 নম্বর সমীকরণে n ইকুয়ালস টু 3m বসিয়ে পাই, বলো কি হবে? m ইন্টু 3m ইকুয়ালস টু 48 বা m স্কয়ার ইকুয়ালস টু 16 বা m ইকুয়ালস টু 4। m যদি 4 হয় n কত হবে? অতএব n ইকুয়ালস টু হবে 4 4 12 12 4 48, তাহলে n ইকুয়ালস টু হবে 12। বোঝা গেল? বোঝা গেল? ওই অবস্থায় প্রবাহটা কি? এই অবস্থায় প্রবাহটা সর্বোচ্চ প্রবাহ। এইরকম ভাবে যদি রাখা হয়, অর্থাৎ প্রত্যেকটা ব্রাঞ্চে আমি 12টা করে কোষকে যুক্ত করলাম, এরকম 4টা ব্রাঞ্চকে সমান্তরালে রাখলাম, 4টে সারিকে সমান্তরাল করে জুড়লাম, তাহলে সেই অবস্থায় যে প্রবাহ সেটাই হচ্ছে সর্বাধিক প্রবাহ। এবারে তোমাকে ফার্স্ট অ্যান্সার লিখতে হবে, অতএব
এখানে দেখা যাচ্ছে তো বলি, অতএব প্রতিটি সারিতে 12টি করে কোষকে শ্রেণীতে যুক্ত করে ওইরূপ, সবাই শুনতে পাচ্ছ তো? লিখে ফেলো, ওইরূপ 4টি সমান্তরাল 4টি সারিকে সমান্তরালে যুক্ত হবে, 4টি সারিকে সমান্তরালে যুক্ত হবে। ফার্স্ট অ্যান্সার হবে এটা। তাহলে অ্যান্সার নাম্বার 1, ফার্স্ট অ্যান্সার 1 হচ্ছে এইটা, অ্যান্সার 1 হলো এইটা। অ্যান্সার 2 কি হবে? সবাই শুনতে পাচ্ছ, দেখতে না পেলেও লিখে নাও। প্রতিটি সারিতে 12টি করে কোষকে শ্রেণীতে যুক্ত করে ওইরূপ 4টি সারিকে সমান্তরালে যুক্তে হবে, এটা লিখে নাও। এবারে আই ম্যাক্স তাহলে কি হবে? এবারে আই ম্যাক্স পাবো, আই ম্যাক্স সেটা নিচে লিখবে, আমি এখানে জায়গা নেই বলে উপরে লিখছি। আই ম্যাক্স সমান কি হবে? এম এর মান কত? 4 ইন্টু এন এর মান কত? 12 ইন্টু ই এর মান কত? 1.5 বাই এনআর, এন কত? 12, আর কত? 1 প্লাস এম আর, এম কত? 4, আর কত? ক্যাপিটাল আর 3, এটাও 12 এটাও 12, 48। তাহলে কি হবে? 48 গুণিত 1.5 বাই 48 সমান হবে 1.5 অ্যাম্পিয়ার। ঠিক লিখেছি? বর্তনীর সর্বোচ্চ প্রবাহের মান কি হবে ওই বর্তনীর? বলো। স্যার নিচে তো 12 আর 24 হবে। স্যার 24 হবে তো স্যার নিচে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখছি। স্যার হাফ আচ্ছা 12 আর 24, সরি 24 হলে 24 দুগুণে 3 অ্যাম্পিয়ার হবে। হাফ হবে কেন? এখানে 48 ইন্টু 1.5, 24 দুগুণে 48, এটা হবে 3 অ্যাম্পিয়ার। ভেরি গুড, এইটা বুঝতে পারার জন্য তোমাদেরকে আমি প্রশংসিত করব যে না, সত্যিকারে বুঝতে পেরেছি। তাহলে আই ম্যাক্স সর্বোচ্চ প্রবাহ হবে 3 অ্যাম্পিয়ার। এটা সবাই লিখে নাও, আমি একটু সময় দিচ্ছি, তারপরে আমি পরের অঙ্কে যাব। n সংখ্যক তড়িৎ কোষ এর তড়িৎ চালক বল ই এবং প্রতিটির অভ্যন্তরীণ রোধ আর, এদেরকে শ্রেণীতে যুক্ত করে আর রোধের বহির্বর্তনীর সঙ্গে যুক্ত করা হলে যে প্রবাহ দেয়, সমান্তরালে যুক্ত করলে একই বর্তনীর সঙ্গে যুক্ত করলেও একই প্রবাহ দেয়। কোন শর্তে ইহা সম্ভব? তাহলে শ্রেণী সমবায়ের সূত্র, প্রথমে প্রবাহ মাত্রা সূত্র। শ্রেণী সমবায়ের বর্তনীর মূল প্রবাহ সূত্র জানো, সেটা লিখে দিলেই হবে। এটা তো একটা স্মল আর সমান ক্যাপিটাল আর। আই সমান, হ্যাঁ আই সমান কি হবে? বলো, আই সমান হবে এন ইন্টু ই বাই আর প্লাস এন ইন্টু আর, এটা 1 নম্বর। এবারে সমান্তরাল সমবায়ে বর্তনীর মূল প্রবাহ কি হবে? ওইগুলোকেই যোগ করা হয়েছে, তাহলে ই থাকবে আর এখানে আর প্লাস আর বাই এন। কি মনে আছে তো? এইটা হচ্ছে 2 নম্বর সূত্র। এবার শর্তানুসারে কি হবে? I1 ইকুয়ালস টু I2। শর্তানুসারে উভয় ক্ষেত্রে প্রবাহ সমান দেয়, I1 ইকুয়ালস টু I2। অতএব কি হবে? NE বাই আর প্লাস NR সমান হবে, এখানে এনটা গুণ করে দিলে হতো, এখানে 2 নম্বর সূত্র লেখার আগে NE বাই NR প্লাস স্মল r, এটা 2 নম্বর সূত্র। I2 এটা করে দাও, হ্যাঁ এটা I2 থাকুক, বা I2 সমান এটা। তাহলে বসাতে সুবিধা হবে, NE কম্পেয়ার করা যাবে। NE উপরে দুটো আছে, NR প্লাস স্মল r।
এবার এখান থেকে পাবো অতএব আর প্লাস এন আর সমান হবে এন আর প্লাস স্মল আর। স্মল আর গুলো একদিকে নিয়ে যাব, ক্যাপিটাল আর গুলো স্মল আরটাকে এদিকে আনলে এন মাইনাস ওয়ান ইন্টু স্মল আর, আর ক্যাপিটাল আর কে ওদিকে আনলে এন মাইনাস ওয়ান ইন্টু ক্যাপিটাল আর। সেখান থেকে আমি কি পাবো, আর ইকুয়ালস টু স্মল আর। অর্থাৎ বহির্বর্তনী রোধ যখন ব্যাটারি অভ্যন্তরীণ রোধের সঙ্গে সমান হয়, সেই অবস্থায় আমরা এইটা পেতে পারি। তাকে যেভাবেই জুড়ি না কেন বহির্বর্তনীতে আমরা তার জন্য সমান প্রবাহ মাত্রা পেয়ে থাকি। এইটা হলো আমাদের ফার্স্ট প্রবলেম। প্রশ্নটা হলো কি, দুটি কোষকে যুক্ত করেছি, প্রথমটি হবে দ্বিতীয়টির অভ্যন্তরীণ রোধ। আচ্ছা, দুটি কোষের প্রতিটি, আচ্ছা এদেরকে শ্রেণীতে যুক্ত করা হয়েছে। এদেরকে, হ্যাঁ এখানে লেখো শ্রেণীতে যুক্ত করা হলে, শ্রেণীতে যুক্ত করা হলে, এটা বলতে ভুলে গেছি, আবার আমি পড়ছি। দুটি কোষের প্রতিটির তড়িৎচালক বল E1, এই E1 নয় ই, হ্যাঁ ই, এটা আছে ফুল স্টপ। প্রথমটির অভ্যন্তরীণ রোধ R1, দ্বিতীয়টির অভ্যন্তরীণ রোধ R2, এরা শ্রেণীতে যুক্ত। এবারে R2 শ্রেণীতে যুক্ত করা, এখানে পূর্ণচ্ছেদ, হ্যাঁ দাড়ি, শ্রেণীতে যুক্ত করা হলে বহির্বর্তনীয় রোধ কত হলে প্রথম কোষের প্রান্তীয় বিভব 0 হবে। তাহলে আমরা শ্রেণীতে যুক্ত করলে তুল্য তড়িৎচালক বলের মান কত হয় সেটা বের করে নেব। তাহলে ই ইকুইভ্যালেন্ট, তোমরা এটা ভাষা দিয়ে লিখবে পরীক্ষায়, ই ইকুইভ্যালেন্ট সমান হবে ই প্লাস ই সমান 2e। আচ্ছা, প্রথম ক্ষেত্রে না, তাহলে আর ইকুইভ্যালেন্ট সমান আমরা লিখে ফেলবো, আর ইকুইভ্যালেন্ট সমান হবে ক্যাপিটাল আর ধরে নিতে হবে, ধরি এখানে ধরেই বলে প্রথমে লিখে নিতে হবে, এখানে ধরি বহির্বর্তনী রোধ সমান ক্যাপিটাল আর, এটা তো দেওয়া নেই, এটা ধরে নিতে হবে, আর প্লাস R1 প্লাস R2, অতএব আই মূল প্রবাহ। এগুলো সব লিখে যাবে। এটা হচ্ছে তুল্য তড়িৎচালক বল, সব লিখতে হবে, হ্যাঁ তুল্য তড়িৎচালক বল। আর এটা হচ্ছে মোট কার্যকর রোধ, মোট কার্যকর রোধ, এইটা, এই দুটো লিখবে। এবার মূল প্রবাহ পেয়ে যাবে ই বাই আর, ই প্লাস ই 2e বাই আর প্লাস স্মল আর প্লাস ক্যাপিটাল আর, এই আর প্লাস স্মল আর প্লাস স্মল আর। এবারে প্রথম কোষের প্রান্তীয় বিভব একজন বলবে, প্রথম কোষের প্রান্তীয় বিভবের ফর্মুলা বলো। ভি সমান V1 সমান কি হবে, প্রথম কোষের তড়িৎচালক বল একজন বলো। ভেরি গুড, প্রথম কোষের তড়িৎচালক বল ই মাইনাস আই ইন্টু স্মল r1, শর্তানুসারে এটাই 0। এখন আমি এটার মান বসিয়ে দিই, ই মাইনাস আইটা হচ্ছে এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখবো, হ্যাঁ 1 নম্বর সমীকরণ অনুযায়ী আই এর মান পেয়ে যাবো 2e আর প্লাস স্মল আর প্লাস ক্যাপিটাল আর, এই আর স্মল r1 প্লাস স্মল r2 ইন্টু r1, এইটা হলো V1। এবার শর্তানুসারে প্রথম কোষের টার্মিনাল পটেনশিয়াল 0, অর্থাৎ V1 সমান 0। V1 সমান 0 হওয়া মানে কি এইটা 0, অতএব এটা 0 মানে E সমান হচ্ছে 2e ইন্টু R1 বাই R প্লাস R1 প্লাস R2। এটা সমান হওয়া মানে কি E কেটে যাবে, মানে এদিকে 1, এখানে বা দিয়ে লিখবে, নিচে লিখবে তোমরা, আমি সাইডে লিখছি, জায়গা নেই এখানে। R প্লাস R1 প্লাস R2 সমান হবে 2R1, বা আর সমান হবে, এটাকে এদিকে নিয়ে গেলে কি হবে, R1 একটা মাইনাস হয়ে যাবে, R1 মাইনাস R2। অর্থাৎ এই শর্তে প্রথম কোষের প্রান্তীয় বিভব 0 হবে। এটা কিন্তু এসেছে, হ্যাঁ উচ্চ মাধ্যমিকে একবার এসেছে এটা, এই কারণে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা করে নাও। অর্থাৎ শর্ত হলো কি, ফাইনাল অ্যান্সার হলো R সমান R1 মাইনাস R2। এইটা যদি হয় তবেই হচ্ছে প্রথম কোষের দুই প্রান্তের প্রান্তীয় বিভব 0 হবে। জুলস সূত্রটা কিভাবে এলো না, দেখো এরকম একটা তার আছে,
এই তারের এই প্রান্তের বিভব V1, এই প্রান্তের বিভব V2। এখান থেকে এখানে যখন আমি একটা চার্জকে নিয়ে যাব, এইখানে যদি চার্জটা থাকে তার স্থিতিশক্তি কত? Q ইন্টু V1। আমরা জানি শক্তি বা কার্যের এক্সপ্রেশন কি হয় বলো? Q এর সঙ্গে বিভব গুণ করলে সেখানে আমি তড়িৎ স্থিতিশক্তি পাই। এখানকার তড়িৎ স্থিতিশক্তি Q ইন্টু V1 আর এখানকার তড়িৎ স্থিতিশক্তি Q ইন্টু V2। এবার একটা চার্জকে এখান থেকে এখানে নিয়ে যেতে এই দুটোর পার্থক্য হয়েছে, অর্থাৎ ডেল্টা ইউ সমান আমি লিখবো ডেল্টা, অর্থাৎ এখানে U1 লিখে দেবো U1 ইকুয়ালস টু Q ইন্টু V1, Q2 ইকুয়ালস টু Q ইন্টু V2। সেখান থেকে আমি লিখবো U1 মাইনাস U2। U1 টা হচ্ছে Q ইন্টু V1 আর এখানে আছে Q ইন্টু V2। এইটা হবে Q ইন্টু V1 মাইনাস, যেটাকে আমরা এখানে বিভব প্রভেদ বলছি। এই তারটার দুই প্রান্তের বিভব প্রভেদ V। এই V এর সঙ্গে Q যোগ করলে আমরা তড়িৎ শক্তির এখানে তড়িৎ শক্তিটা, এখানে বিভবটা কি V1 গ্রেটার দেন V2। বিভবটা এখানে বেশি এখানে কম, তাহলে U1 টা বেশি, তাহলে এই শক্তিটা গেল কোথায়? অপচয় হয়েছে, নষ্ট হয়েছে। সেই শক্তিটা কি হচ্ছে আমরা নিচ্ছি, পাচ্ছি। এই জন্য এখানে অপচয় হচ্ছে বা এখানে আমরা বল কনজিউম হচ্ছে। এই শক্তিটা আমরা নিচ্ছি। সেই শক্তির মান কত? অ্যাকচুয়ালি আমরা এই বিভবটা ওহমের সূত্র অনুযায়ী আমরা পাচ্ছি কি I ইকুয়ালস টু, এটার যদি রোধ ক্যাপিটাল R হয়, V ইকুয়ালস টু I ইন্টু, বলো সবাই, I ইন্টু R, কি I ইন্টু R। এবং T সময় ধরে T সময় ধরে I প্রবাহ গেলে হ্যাঁ Q সমান কি হবে? Q সমান বলো I ইন্টু T। তাহলে আমরা যে শক্তিটা পাচ্ছি, সেটা কি? ফর্ম অফ হিট। সেইটাকেই বলছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল। এখানে তড়িৎ প্রবাহ হওয়ার জন্য তাপ উৎপন্ন হচ্ছে। সেটা কোন সূত্র দিয়ে হয়? সেটা হচ্ছে জুলের সূত্র, যে তড়িৎ প্রবাহের তাপীয় ফল। এবার আজকে নিশ্চয়ই বুঝতে পারলে, টেনে এটা বুঝতে পারোনি ঠিক মতো, যে কেন এটা আমরা পাচ্ছি না। এখানে I, Q সমান I ইন্টু T, V সমান I ইন্টু R, তাহলে হবে I স্কোয়ার আর T। এইটা আমরা ইন দা ফর্ম অফ হিট, শক্তি হিসাবে, তাপ শক্তি হিসাবে পাচ্ছি। এটাকেই বলা হচ্ছে হিটিং ইফেক্ট অফ কারেন্ট। আমরা এই পরিমাণ শক্তি অর্জন করছি বা পাচ্ছি, বা তাপ শক্তি হিসাবে পাচ্ছি। বুঝতে পেরেছো? তাহলে জুলের সূত্রটা অ্যাকচুয়ালি আমরা সেই 9-10 এর মতো লিখবো না, এখানে জুলের সূত্রটাকে সরাসরি লিখে দেবো এই সমান I স্কোয়ার আর টি। এবার বলো এই সমান I স্কোয়ার আর টি দেখতে পাচ্ছ সবাই? এই আইটার একক কি? এই আইটার একক হচ্ছে বলো অ্যাম্পিয়ার। এই আরটার একক কি? ওহম। আর এই টাইমটার একক সেকেন্ড। তাহলে এইটার একক কি হবে? জুল। তাহলে উৎপন্ন তাপ I স্কোয়ার আর টি দিয়ে যদি হয় এই ফর্মুলাটা, তাহলে আমরা জুল এককে পাবো। ক্যালোরি এককে পেতে চাইলে কি করব না, ক্যালোরি এককে পেতে চাইলে H ইকুয়ালস টু, আমরা ফার্স্টে লিখেছি H ইকুয়ালস টু I স্কোয়ার আর টি, এটা হচ্ছে জুল ইউনিটে পাচ্ছি। আর ক্যালোরি এককে পেতে গেলে I স্কোয়ার আর টি বাই জে, বা হচ্ছে 4.2 ক্যালোরি। কি মনে পড়ছে না তোমাদের? ক্লাস 10 এ ছিল। এইভাবে আমরা জুলের সূত্রটা পাই। এই জুলের সূত্র বসিয়ে আমরা বলতে পারবো যে আমরা কতটা পরিমাণ শক্তি, একটা রোধ দেওয়া থাকলে, একটা নির্দিষ্ট তারে রোধ দেওয়া থাকলে বা কয়েলে রোধ দেওয়া থাকলে, তার ভেতর দিয়ে কত সময় ধরে প্রবাহ মাত্রা কত যাচ্ছে সেটা জানা থাকলে আমরা কিন্তু হিসেব করতে পারবো যে কত তাপ উৎপন্ন হবে। এইটা তোমাদের লিখে ফেলার জন্য একটু টাইম দিচ্ছি, তারপরে আমি 100 ওহম রোধ বিশিষ্ট
কোন পরিবাহীর মধ্য দিয়ে সাত মিনিট ব্যাপী 1 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা গেলে উৎপন্ন তাপের মান কত? এটা তোমাদেরকে করে ফেলতে হবে। তাহলে এখানে দেওয়া আছে, লিখতে হবে, ভেরি ইজি। দেওয়া আছে I সমান 100 ওহম, R সমান R সমান 100 ওহম, I সমান 1 অ্যাম্পিয়ার, আর T সমান হচ্ছে 7 × 60 সেকেন্ড। অতএব সূত্রানুসারে H = I² RT সমান হবে 1² × R 100 × T 60। এটা হবে কত তাহলে? 42। আর হচ্ছে 3টা শূন্য। I² 100 ওহম, স্যার 10,000 ক্যালোরি। হ্যাঁ, এখানে তাহলে কি হবে? 42, এটা হচ্ছে জুল হচ্ছে। এবার এখানে 42 7 মিনিট দিয়েছি মানে কি এখানে ক্যালোরিতে চাইছি, 4.2 দিয়ে ভাগ করে দিলে ক্যালোরি হয়ে যাবে, সমান হবে 10,000 ক্যালোরি বা 10 কিলো ক্যালোরি। ভেরি গুড আনসার। এইটা হবে আমাদের আনসার। তড়িৎ যন্ত্রের ক্ষমতা বলতে আমরা কি বুঝি না, কোন তড়িৎ যন্ত্র সর্বোচ্চ এফিসিয়েন্সিতে যখন থাকে, সবসময় সে কিন্তু ফ্যানটা যখন জোরে ঘুরছে আবার কখনো আস্তে ঘুরছে, ভোল্টেজের উপর ডিপেন্ড করে, আমরা এফিসিয়েন্সি যখন ম্যাক্সিমাম পাবো সেটার কথা বলবো। যে কোন তড়িৎ যন্ত্র যখন সর্বাধিক দক্ষতায় চলে তখন প্রতি সেকেন্ডে যে শক্তি ব্যয় হয় তাকে ওই যন্ত্রের ক্ষমতা বলে। ক্ষমতা সমান কি হবে? ক্ষমতা এর পাওয়ার। P সমান কি হবে? কৃতকার্য বাই সময়, অর্থাৎ শক্তি বাই সময়। এখানে শক্তিটা কত? এখানে হচ্ছে শক্তিটা হচ্ছে হিট এনার্জি, H/T লিখবো। এই হিটের ভ্যালুটা আমি এই SI এককে লিখবো, হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের ব্যবহারিক একক, সেটা I² RT তে লিখবো। I² RT যদি আমরা লিখি, I² RT যদি লিখি, এখানে T দিয়ে যদি ভাগ করি, তাহলে I² × R পাই, অর্থাৎ পাওয়ারের একটা এক্সপ্রেশন আমরা পেলাম I² × I। এখানে পাওয়ারের আরো এক্সপ্রেশন আমরা পেতে পারি, P সমান I² না লিখে I × R লিখতে পারি, অর্থাৎ এই যে I × R, এটা ওহমের সূত্র অনুযায়ী হলো V, অর্থাৎ I × V, অর্থাৎ পাওয়ারের আমরা আর একটা এক্সপ্রেশন পেলাম, রাশিমালা পেলাম I × V। এছাড়া আমি যদি VR দিয়ে লিখতে চাই, তাহলে I কে আমরা V/R দিয়ে যদি আমি রিপ্লেস করি, V/R এর স্কয়ার হয়ে যাবে এটা × R, V সমান হবে এটা। সেখান থেকে আমি V²/R² × R, আর একটা কেটে যাবে, তার থেকে আমি পাবো V²/R। এই হলো আমাদের ক্ষমতার এক্সপ্রেশন। দেখো, ক্ষমতার এক্সপ্রেশন এটা একটা হবে, এটা একটা হবে, এটা একটা হবে। কোথায় কখন কোনটা ব্যবহার করি? যখন অনেকগুলো রোধ শ্রেণীতে থাকে, সেই রোধগুলোর পাওয়ার কোনটার বেশি কোনটার কম হবে না, শ্রেণীতে থাকছে মানে তারা হচ্ছে তাদের ভেতর দিয়ে একই প্রবাহ মাত্রায় যাচ্ছে, একই প্রবাহ মাত্রা গেলে যার রোধ বেশি হবে তার পাওয়ার বেশি হবে। এক্ষুনি আমি এক্সাম্পলে আসছি। আবার সমান্তরালে আছে অনেকগুলো রোধ সমান্তরালে আছে,
তা কোনটার পাওয়ার বেশি হবে, কম রোধের পাওয়ার বেশি হবে না বেশি রোধের পাওয়ার বেশি হবে? সেক্ষেত্রে আমরা করব কি না, সমান্তরালে থাকলে ভি এর মানটা সমান, ভি এর মানটা সমান হওয়া মানে কি না, যেটা রোধ কম ভি স্কোয়ার বাই আর, এখানে দেখতে পাচ্ছ না হয়তো, আরেকটু উপরের দিকে লিখি, ভি স্কোয়ার বাই আর, এটা দেখতে পাচ্ছ, হ্যাঁ ভি স্কোয়ার বাই আর। তাহলে এখানে আরটা যার কম হবে তার পাওয়ার বেশি হবে। সমান্তরালে যুক্ত করলে, অনেকগুলো রোধকে যদি সমান্তরালে যুক্ত করা হয়, তাহলে যেটার রোধ কম তার পাওয়ার, অর্থাৎ সে তত বেশি ক্ষমতা ব্যয় করবে, প্রতি সেকেন্ডে সে বেশি তড়িৎ শক্তি খরচ করবে। আর যেখানে আমি আই আর ভি পাই, ধরো একটা যন্ত্র বিভিন্ন ভোল্টেজে চলে, আর বিভিন্ন ভোল্টেজে চলার সময় সে বিভিন্ন কারেন্ট ড্র করে, ভোল্টেজ দেওয়া থাকে আর যদি কারেন্ট দেওয়া থাকে, অর্থাৎ কোনো যন্ত্রের ভেতর দিয়ে ওই মুহূর্তে কত কারেন্ট যাচ্ছে আর ওই মুহূর্তে ওই যন্ত্রটার দুই প্রান্তে বিভব প্রভেদ কত সেটা যদি জানা থাকে, তাহলে আমি ওই সময়ে কত পাওয়ার নিয়ে চলছে, অর্থাৎ প্রতি সেকেন্ডে কত শক্তি ব্যয় করছে, সেটা আমি বের করতে পারবো। বোঝা গেল কিনা বলো? তাহলে এই তিনটে এক্সপ্রেশনই আমাদের লাগবে, তাই না? এই তিনটে এক্সপ্রেশনই লাগবে, এবং এই তিনটে এক্সপ্রেশন থেকে আমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকে কোশ্চেন আসে। কিরকম কোশ্চেন আসে সেটা এবারে আমি আলোচনা করছি ধাপে ধাপে। তোমরা এই তিনটে যে এক্সপ্রেশন পেলাম, এই তিনটে এক্সপ্রেশনকে ভালো করে নোট ডাউন করে রাখো, এটাকে নোট করে রাখো। আমি এগুলো মুছছি না, তোমরা ভালো করে এক সাইডে এটা করে রাখো। আমি এবারে এক্সাম্পলে যাব। ফার্স্ট এক্সাম্পল, এটা তুমি ক্লাস 10-এ পেয়েছো, তাও আমি লিখবো। এটা জানতে গেলে আমাকে আবার রেটিং এর কথা বলতে হবে। রেটিং এর কথা আমি একটু বলে নিই, পরে আবার বলবো। যে কোনো একটা বাতির গায়ে, ভাস্বর বাতি, বাল্ব যেগুলোকে আমরা বলি, সেই বাল্বের গায়ে আমাদের ধরো 220 ভোল্ট 60 ওয়াট লেখা আছে, বা 220 ভোল্ট 50 ওয়াট লেখা আছে, বা 220 ভোল্ট 10 ওয়াট লেখা আছে, বা 220 ভোল্ট 100 ওয়াট লেখা আছে। এই কথাগুলোর অর্থ কি? এই কথাগুলোর অর্থ হলো আমাদের যে গৃহস্থালিতে ডোমেস্টিক যে সাপ্লাই, এই ডোমেস্টিক সাপ্লাই এর যে বিভব, সেই বিভবের মান হচ্ছে কত না, হচ্ছে 220 ভোল্ট এসি। 220 ভোল্ট এসি মানে ইফেক্টিভ ভোল্টেজ, শীর্ষ ভোল্টেজটা 311 ভোল্ট পিক ভ্যালুটা, কিন্তু ইফেক্টিভ ভ্যালু হচ্ছে ভোল্টেজের আরএমএস ভ্যালু যেটা, সেটার মান হচ্ছে 220 ভোল্ট। অর্থাৎ ডিসি প্রবাহ যদি হতো, 220 ভোল্ট বিভব যদি তার দুই প্রান্তে দেওয়া হতো, সে যে কাজ করত এসি দেওয়া হলে সেই একই কাজ করছে। যখন আমরা বলছি এসি প্রবাহের যে রেটিং 220 ভোল্ট, অর্থাৎ মেনের যে ভোল্টেজ, অর্থাৎ আরএমএস যে ভোল্টেজ, তার বিভব যখন আমরা বলছি 220 ভোল্ট, তখন সেই যে যন্ত্রটা, সেই যন্ত্রটা কত ওয়াট কাজ করবে, যখন আমি 60 ওয়াট বলবো, সে হচ্ছে 60 ওয়াট ক্ষমতায় কাজ করবে, অর্থাৎ সেকেন্ডে সে 60 জুল করে শক্তি খরচ করবে। কেমন? আবার যদি বলি 220 ভোল্ট 100 ওয়াট, অর্থাৎ 220 ভোল্ট মেন লাইনের সঙ্গে যুক্ত করতে হবে, যার পিক ভ্যালু কত বললাম, 311 ভোল্ট ভোল্টেজের পিক ভ্যালু, কিন্তু ইফেক্টিভ ভোল্টেজ অর্থাৎ ডিসি ভোল্টেজ যদি আমি দিই 220 ভোল্ট, তবেই হচ্ছে ওই বাল্বটা সর্বাধিক দক্ষতায় জ্বলবে, নিরাপদ ভাবে কাটবে না, বাল্বটা বেশি ভোল্টেজ হলে কেটে যাবে, আর প্রতি সেকেন্ডে 100 জুল করে শক্তি খরচ করবে। হ্যাঁ, প্রতি সেকেন্ডে 100 জুল করে শক্তি খরচ করা মানে তার ক্ষমতা হচ্ছে 100 ওয়াট। নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আমি সেরকম একটা প্রশ্ন দিই যে 220 ভোল্ট, আবার পেনে কালি ঢোকাতে হবে, 220 ভোল্ট 100 ওয়াট বাতির বাতির রোধ কত? হ্যাঁ, 100 ওয়াট বাতি, 100 ওয়াট বলতে বলতে কি বোঝো? প্রথম প্রশ্ন, কি বোঝো? এই প্রশ্নটা থাকবে, কি বোঝো, এটা ক্লাস 10-এও থাকে। আর হচ্ছে এটির রোধ কত? তাহলে 220 ভোল্ট 100 ওয়াট বাতি বলতে আমরা কি বুঝবো বলো? যে 220 ভোল্ট মেইনের সঙ্গে বাতিটিকে যুক্ত করা হলে
প্রতি সেকেন্ডে এটা হচ্ছে সর্বাধিক দক্ষতায় জ্বলে, বলতে হবে সর্বাধিক দক্ষতায় বিপদমুক্ত ভাবে। এর থেকে বেশি ভোল্টেজ দিলেও চলবে, কিন্তু সে কিছুক্ষণ পরে কেটে যাবে। হ্যাঁ, অনেকে কমে যাচ্ছে কেন আমি বুঝতে পারছি না। এর থেকে সর্বাধিক দক্ষতায় বিপদমুক্ত ভাবে জ্বলবে এবং প্রতি সেকেন্ডে 100 জুল করে শক্তি ব্যয় করবে। তাহলে এখানে আমি রেটিং এর কথা বলে দিলাম। এই যে বাল্বটা, এই বাতির কথা বলছি, কোন বাতির রেটিং এইটা বলতে কি বোঝো? সেই বাতিটা হচ্ছে ভোল্টেজ রেটিং হচ্ছে 220 ভোল্ট এবং ওয়াট রেটিং, এটা হচ্ছে ভোল্টেজ রেটিং, মনে রাখবে এটা হচ্ছে ভোল্টেজ রেটিং, আর এটা হচ্ছে ওয়াট রেটিং। এই প্রসঙ্গে আর একটা কথা বলে দিই, যে সেটা আমি এক্ষুনি দেব, যে আরেকটা আছে কারেন্ট রেটিং, ফিউজের যেটা থাকে। তুমি তোমার বাড়িতে কতগুলো জিনিস লাগিয়েছো, মানে ফ্রিজ আছে, টিভি আছে, ফ্যান আছে, বাতি আছে, বাল্ব আছে, সব মিলিয়ে কতগুলো জিনিসকে তুমি লাগিয়েছো, সেটার উপর নির্ভর করবে যে মূল যেখান থেকে কারেন্টটা আসছে, ফার্স্টে যেখানে তোমার ফিউজ আছে বা হচ্ছে মেন সুইচ আছে, সেই তারটা, ফার্স্টে যে তারটা, তার ভিতর দিয়ে কত প্রবাহ আছে, তার সঙ্গে তুমি মূল সুইচ লাগানো থাকে, অর্থাৎ মেন সুইচ এবং মেন ফিউজ লাগানো থাকে, সেই ফিউজটা কত অ্যাম্পিয়ারের নেবে সেটা তোমাকে ঠিক করতে হবে। তার জন্য তোমাকে আগে দেখতে হবে যে কতলা ঘর, প্রতি তলায় কত করে পাওয়ার একসঙ্গে যাচ্ছে, সেইটা হিসেব করে তবেই তুমি ফিউজ, কত অ্যাম্পিয়ারের ফিউজ সেখানে লাগালে সেটা ঠিকঠাক হবে, যুক্তিযুক্ত হবে। খুব বেশি অ্যাম্পিয়ারের ফিউজ লাগালেও অসুবিধা, পুড়বে না, কোনো দুর্ঘটনা ঘটলেও পুড়বে না। আবার খুব কম অ্যাম্পিয়ারের ফিউজ লাগালে কি হবে, সে সবসময় পুড়তে থাকবে। হ্যাঁ, সে মাঝে মাঝেই তাকে চেঞ্জ করতে হবে, সেটা যাতে না হয় তার জন্য প্রপার ফিউজ লাগানো হয়। আর ফিউজের প্রবাহ মাত্রার রেটিং দেওয়া থাকে, অর্থাৎ অ্যাম্পিয়ার রেটিং। এটা হচ্ছে ভোল্টেজ রেটিং, এটা হচ্ছে ওয়াট রেটিং, আর আরেকটা হচ্ছে কারেন্ট রেটিং বা অ্যাম্পিয়ার রেটিং। কত অ্যাম্পিয়ারের ফিউজ লাগাবো সেটা সেখানে দেওয়া থাকে। এই রেটিং গুলো সম্পর্কে আমরা কিন্তু বলে ফেললাম, এবারে আমরা অঙ্কের মাধ্যমে ওই রেটিং গুলো সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে পারবো। এবার তাহলে বলো, ওই বাতিটার এই বাতিটার রোধ কত, সেটা কোন সূত্রটা লাগাবো? ঘন ঘন আজকে কালিও দিতে হচ্ছে, বলো কোন সূত্রটা লাগাবো? P সমান v স্কয়ার বাই r। ভেরি গুড, P সমান v স্কয়ার বাই r, এই সূত্রটাকে আমরা লাগাবো, কারণ আমরা এখানে r পাবো, v আর p দেওয়া আছে। তাহলে আমরা এই সূত্র, অন্য সূত্র দুটোকে, হ্যাঁ, তাহলে এখানে অন্য সূত্রটাকে মুছে দেব। আমরা এখানে লিখবো যে P সমান v স্কয়ার বাই r। এবার যেটা পেতে চাই সেটাকে বাঁ দিকে লিখবো, r ইকুয়ালস টু v স্কয়ার বাই p। ভি স্কয়ার মানে হচ্ছে 220 ভোল্ট ইন্টু 220 ভোল্ট, 220 স্কয়ার, বাই হচ্ছে পি হচ্ছে 100, দুটা শূন্য কেটে যাবে, 22 আর 22 গুণ করলে হয় 484 ওহম। এইভাবে আমরা কিন্তু পেয়ে গেলাম যে এই বাতিটার রোধ 484 ওহম। কেমন? এবারে আমরা অন্য সূত্রগুলোকে কাজে লাগাবো। অন্য সূত্রগুলো কি কাজে লাগে, এই সূত্রটাও আসবে আবার, তার এক্সাম্পল আমরা দেব। এই এক্সাম্পলটা মুছে দিচ্ছি, অনেক কথা বলেছি এর মাঝে, নিশ্চয়ই তোমরা লিখে নিয়েছো। এই এক্সাম্পলটা মুছে দিলাম, এক্সাম্পল 2। এবার বলবো যে 50 ওয়াট 220 ভোল্ট এবং 100 ওয়াট 220 ভোল্ট বাতিকে শ্রেণীতে যুক্ত রেখে দুই প্রান্তে 220 ভোল্ট বিভব দিলে কোনটি বেশি উজ্জ্বল ভাবে জ্বলবে?
এদের ক্ষমতার অনুপাত কি হবে, এইটা যদি আমি বলি তাহলে কি হবে? না, প্রথমে শ্রেণীতে যোগ করলে কি হয় আমরা দেখব যে সেখানে কারেন্টটা ফিক্সড, এর মধ্য দিয়ে আই কারেন্ট গেলে এর মধ্য দিয়েও আই কারেন্ট গেলে, তাহলে কোন সূত্রতে আমি পাওয়ার পাবো? P1 সমান কি হবে? I স্কয়ার ইন্টু R1, আর এখানে P2 হবে I স্কয়ার ইন্টু R2। তাহলে আর এর উপর নির্ভর করছে R1, অর্থাৎ 1 নম্বর বাতিটা হচ্ছে 50 ওয়াট বাতি। R1 কত পাবো? V স্কয়ার বাই R সূত্র অনুযায়ী R1 পাবো 220 স্কয়ার বাই 50, আর R2 কত পাবো? 220 স্কয়ার বাই হচ্ছে কত? 100। তাহলে এখানে কত হবে? এখানে 100, এখানে 100 দিয়ে ভাগ করে 484 ওহম, তাহলে এখানে 484 ডবল হবে, হ্যাঁ, 968 ওহম। ঠিক লিখেছি? যার রোধ বেশি হবে, দেখো আইটা সেম, অতএব যার রোধ বেশি হবে সেখান থেকে পাওয়ার বেশি হবে। তাহলে এখানে এই বাল্বটার পাওয়ার বেশি হবে না এই বাল্বটার পাওয়ার বেশি হবে? তাহলে R1 গ্রেটার দেন R2 হলে আই যেহেতু সেম, P1 গ্রেটার দেন P2 হবে। আই যেহেতু সেম, P1 গ্রেটার দেন P2 হবে। বোঝা গেল? অর্থাৎ P1 টা কোনটা? 50 ওয়াট, আর এটা হচ্ছে 100 ওয়াট। তাহলে কোন বাতিটা বেশি উজ্জ্বল ভাবে জ্বলবে? উত্তর হবে কি বলো? 50 ওয়াট বাতিটি বেশি উজ্জ্বল ভাবে জ্বলবে। আমরা জানি কি 100 ওয়াট বেশি উজ্জ্বল জ্বলে, কিন্তু তখন কি হয়? দুটোর বিভব সমান থাকে, কারণ গৃহ বর্তনীতে আমরা জানি কি সব যন্ত্রগুলো সমান্তরাল সমবায়ে যুক্ত রাখা হয়, সমস্ত যন্ত্রকে সমান্তরাল রাখা হয়, সেই জন্য সেখানে 100 ওয়াট বেশি উজ্জ্বল হয়, 50 ওয়াট কম উজ্জ্বল হয়। এখানে তো বিভবের ব্যাপার নয়, এখানে কারেন্টের ব্যাপার। বিভব তো এই প্রান্তে দেওয়া আছে, এই প্রান্তে আর এই প্রান্তে, এখানে কারেন্টের ব্যাপার। কারেন্ট এটার ভিতর দিয়ে যা, এটার ভিতর দিয়ে তাই, তাহলে যা রোধ বেশি হবে তার পাওয়ার বেশি হবে, অর্থাৎ বেশি উজ্জ্বল ভাবে জ্বলবে। বোঝা গেল? জ্বলবে। আর এদের পাওয়ারের অনুপাত তাহলে কি হবে? না, এদের পাওয়ারের অনুপাত হবে, এইখানে আমি যদি লিখি P1 is to P2, দেখো I1 স্কয়ার R1, I স্কয়ার R1 is to I স্কয়ার R2, I কেটে যাবে, তাহলে R1 is to R2। R1 টা কত? এর হচ্ছে 968 is to 484, তাহলে হবে কত? 2:1। এদের পাওয়ারের অনুপাত হবে 2:1। এবার দেখা যাচ্ছে এদের পাওয়ারের অনুপাত হবে 2:1। লিখে নাও, লিখে হয়ে গেলে আমাকে বলো। এবারে আমি আসবো এই ফিউজের যে রেটিং এর কথাটা বললাম, যে এইরকম এক্সাম্পল 3, এখানে 10টা এরকম বাতি আছে, ফ্যান আছে, বাতি আছে, রেফ্রিজারেটর আছে, এরকম কারোর বাড়িতে অনেকগুলো হচ্ছে ইলেকট্রিক ইকুইপমেন্ট থাকতে পারে। সেক্ষেত্রে সে কত অ্যাম্পিয়ারের ফিউজ লাগালে তার সুবিধা? তাহলে আমি বলবো একজনের বাড়িতে সবগুলো একসঙ্গে যে কোনো দিন চালানো হতে পারে, অনুষ্ঠানের সময় তো সবসময় ফিউজ উড়ে যাবে, ঠিক নয়। একজনের বাড়িতে 10টি 100 ওয়াটের বাতি, 5টি 60 ওয়াটের পাখা ও একটি 200 ওয়াটের টিভি ফ্রিজ, আলাদা আর করলাম না, 100 ওয়াট করে 200 ওয়াটের টিভি চলে। ওই বাড়িতে যে ফিউজ ব্যবহার করা হয় ব্যবহার করতে হবে তার কারেন্ট রেটিং
কি হবে? ধরো ফিউজ গুলো, তুমি সব রকম ফিউজ তো বাজারে অ্যাভেলেবল নয়। একটা থাকে 5 অ্যাম্পিয়ার, 2 নম্বর থাকে 16 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ারও থাকে, সি থাকে 32 অ্যাম্পিয়ার, হ্যাঁ, এরকম ডি 10 অ্যাম্পিয়ার, এরকম অ্যাম্পিয়ার গুলো দেওয়া আছে। এর মধ্যে কোন ফিউজটা তুমি বাজার থেকে কিনে আনবে, যখন তুমি ওয়্যারিং করবে তখন তুমি দেখলে যে এতগুলো আছে। এবার তোমাকে কি করতে হবে, তাহলে কোন সূত্র লাগাতে হবে বলো, কোন সূত্র লাগাতে হবে? না, এখন টোটাল পি, মোট ক্ষমতা, মোট ক্ষমতা সমান কি হবে? পি ইকুয়ালস টু হবে বলো 10 ইন্টু 100 প্লাস 5 ইন্টু 60 প্লাস 1 ইন্টু 200। কি হবে তাহলে? 1000 প্লাস 300 প্লাস 200 সমান হবে 1500। ঠিক আছে, এবারে বাড়িতে ভোল্টেজ কত হয়? বাড়ির এখানে বাড়িতে দেওয়া আছে, ভোল্টেজ আর দেওয়া নেই। বাড়ির তাহলে ভোল্টেজ কত হবে? ভোল্টেজ কত ধরবো আমরা? না, ভি হচ্ছে দেওয়া না থাকলে 220 ভোল্টই ধরবো। এক্ষেত্রে তাহলে কোন সূত্রটা লাগাবো? ওই সবগুলো যখন চলবে, আই ম্যাক্সিমাম যাবে ওই ফিউজটার মধ্য দিয়ে, আই ম্যাক্স কত হবে সেটা বের করা যাবে। সেটা কত হবে বলো? আই ম্যাক্স কত হবে বলো সবাই, বলো সূত্রটা কি হবে? পি সমান আই ইন্টু ভি। পি সমান আই। এইবারে আই ম্যাক্স সমান হবে টোটাল পাওয়ার বাই ভোল্টেজ। টোটাল পাওয়ার হচ্ছে আমার কত? 1500, আর হচ্ছে 220। 1500 কে 220 দিয়ে ভাগ করলে, ক্যালকুলেটরে করো কত হয় দেখো। 1500 ভাজিত 220 সমান হচ্ছে 6.8 অ্যাম্পিয়ার। তাহলে কোন ফিউজটা তুমি লাগাবে? 5 অ্যাম্পিয়ারের ফিউজ লাগালে চলবে, কিন্তু সবগুলো যখন একদিন অন করবে অনুষ্ঠানের সময়, তখন এটা কেটে যাবে। তাহলে এটা বাদ, এটা লাগিয়ে লাভ নেই। 32 অ্যাম্পিয়ারে যখন লাগাবে তখন কি হবে? তোমার সবগুলো চালালে কোনোটার ভেতর দিয়ে বেশি কারেন্ট গেলেও খুব বেশি হবে না, এটা সঙ্গে সঙ্গে পুড়বে না। এখানে হচ্ছে কোনো ইকুইপমেন্ট নষ্ট হয়ে যেতে পারে। এবার 6.8 সব এর থেকে একটু বেশি আছে এইটা, তাহলে তুমি এই ফিউজটা নিলে তোমার সুবিধা হবে। হ্যাঁ, 10 অ্যাম্পিয়ারের ফিউজ যদি তুমি লাগাও সেখানে এটা চলবে। আরো অনেক কিছু থাকে বাড়িতে, আমি এখানে একটা হিসেব দিলাম, বাকি হিসেব তোমরা করে নেবে। 10 অ্যাম্পিয়ারের ফিউজ তোমরা লাগাবে। ঠিক আছে, এইভাবে তোমরা রেটিং সম্পর্কে বুঝলে। আর লাস্টে হচ্ছে বিওটি। বিওটি এর ফুল ফর্ম কি? বোর্ড অফ ট্রেড ইউনিট। বিওটি হিসাব করতে গেলে কি করতে হয়? ওয়াটের সঙ্গে আওয়ার, ওয়াটের সঙ্গে আওয়ার মানে পাওয়ারের সঙ্গে সময় গুণ করলে কি পাওয়া যায়? শক্তি পাওয়া যায়। বাড়িতে যে তড়িৎ শক্তির হিসাব, সেই তড়িৎ শক্তির যে হিসাব করা হয় কিলোওয়াট আওয়ার এককে। 1 কিলোওয়াট আওয়ার মানে 1 ইউনিট। তাহলে এই যে আমি বাড়িতে ফ্যান আর পাখার হিসেব দিয়েছিলাম, এখানে আমি যদি কোনটা কত ঘন্টা চলে আমি যদি দিয়ে দিই, তাহলে কত ইউনিট কারেন্ট পড়াবে সেটাও বলতে পারবো। তাহলে এখানে এক্সাম্পল লিখে রাখো, এটাই লাস্ট এক্সাম্পল আজকে, যে 10টি 100 ওয়াট বাতি, 5টি 50, 5টি 60 ওয়াট, 60 একটু বেশি হয় কিন্তু অ্যাকচুয়ালি হয় 70 ওয়াট করে পড়ে, তোমরা মনে রাখবে। এখানে হিসাবে সুবিধার্থে আমি এটা দিচ্ছি। 5টি 60 ওয়াট পাখা ও একটি 1000 ওয়াট, 5টি পাখা দৈনিক ধরো 10 ঘন্টা করে, 10 ঘন্টা না, রাত্রে চলে পাখাগুলো চলে, এই দৈনিক গড়ে দৈনিক 6 ঘন্টা করে চলে। আর 1000 ওয়াটের পাম্প ওটা ধরো 15 মিনিট চলে। পাম্পে জল ভরে নিলে হয়ে গেল, 15 মিনিট চলে। আর টিভি, এখানে ধরো 100 ওয়াটের টিভি, ওটা ধরো একটু বেশি সময়, 10 ঘন্টা চলে।
চললে 30 দিনে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে? 30 দিনে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে, এইরকম একটা অঙ্ক তোমাকে দিয়েছে। তাহলে তোমাকে কি করতে হবে? মোট ওয়াট ঘন্টা বের করতে হবে, তাকে 1000 দিয়ে ভাগ করলে কিলোওয়াট ঘন্টা বেরিয়ে যাবে, আর কিলোওয়াট ঘন্টা মানেই হচ্ছে তত ইউনিট। তাহলে মোট ওয়াট ঘন্টা, এটাই লাস্ট, মোট ওয়াট ঘন্টা, এগুলো জানো, তা আমি করিয়ে দিচ্ছি, তোমাদের মনে অনেকের নাও থাকতে পারে। সমান হচ্ছে কত না, হচ্ছে 10টি 100 ওয়াট গুণিত ঘন্টা, কত কত ঘন্টা, 6 ঘন্টা, 6। আবার 5টি পাখা 60 ওয়াট করে, এটাও 6 ঘন্টা। এবারে 1000 ওয়াটের যেটা 15 মিনিট, মানে 1/4 ঘন্টা। আর তারপরে হচ্ছে টিভি হচ্ছে 10 ঘন্টা 100 ওয়াট, তাহলে 10 গুণিত 100, মোট ওয়াট ঘন্টা কত হবে? এটা হবে 1000 × 6, 6000 ফার্স্টেরটা। তারপরটা হবে 300, 7×5 300, 6 1800, আর এটা হবে 250, আর এটা হবে 1000। তাহলে 6000 কে 7000, 7000, 8000, আর হচ্ছে 8 2 10, হ্যাঁ 9000, 9050। ঠিক আছে কিনা দেখো তো, 9050 ওয়াট ঘন্টা হচ্ছে কিনা, 9050 ওয়াট হচ্ছে কিনা। 6000 প্লাস 1800 প্লাস 250 প্লাস হচ্ছে 1000, ঠিক আছে, 9050 ওয়াট। তাহলে মোট ইউনিট কি হবে? মোট ইউনিট মানে কি? অতএব মোট ইউনিট সমান হচ্ছে মোট কিলোওয়াট ঘন্টা সমান হবে 9050/1000 করে দিলে, 1000 দিয়ে ভাগ করলে কি হবে? 9.05 ইউনিট। প্রতিদিন এই ইউনিটটা পড়ছে, দৈনিক ইউনিটটা পড়ছে। তাহলে 30 দিনে, অতএব 30 দিনে মোট ইউনিট, ঠিকঠাক হয়েছে তো? কেউ কথা বলছো না? 9.05 × 30, কেউ একজন বলো ঠিকঠাক আছে কিনা হিসাবটা। ওকে, এবার এইটার সঙ্গে আমি কত করবো? হ্যাঁ ইন্টু 30, 30 দিনে করবে হচ্ছে 271.5 ইউনিট। 9 3 7, হ্যাঁ 271.5 ইউনিট, এত ইউনিট তড়িৎ সেখানে করা যাবে। এবার প্রতি ইউনিটের দাম কারোর হচ্ছে 7 টাকা, কারো 8 টাকা, কারো 10 টাকা, যার ইলেকট্রিক যেমন হয়, মিটারের ভেদ আছে, তারপরে যে বেশি পড়াবে তার বেশি রেট হবে, সব মিলে এইরকম একটা ইউনিট খরচ হবে। এইভাবে আমরা বোর্ড অফ ট্রেড ইউনিটের হিসাব করব। এই সমস্ত অঙ্ক আমাদের কিন্তু এইচএসে আসে, তোমরা ভাববে না যে এটাই যখন মাধ্যমিকে আছে এইচএসে আসবে না, এরকমটা কিন্তু নয়, এগুলো এসে থাকে, মনে রাখবে। হ্যাঁ, যাকে এইগুলো আমি জানালাম। আজকে অনেকেই চলে গেছে, হয়তো নেটওয়ার্কের সমস্যা বা মানুষ বিজি, অনেকেই নেই। তোমরা এগুলো একটু ভালো করে দেখে নাও, দেখে লিখে নাও। হ্যাঁ, লিখে তারপরে আমি কয়েকটা কথা বলে ক্লাসটা শেষ করবো।